Mood FM. Tonight comes alive with Gramophone. শুনছেন সবসময় ভিডিও ফুটতে পয়েন্ট ওয়েফএম। আমি রাসেল আছি সাথে, এবং আবারও ফিরে এলাম ভূত এফএম নিয়ে আপনাদের কাছে। দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। আপনারা জানেন যে ভূত এফএম শুরু হয়ে যাওয়া মানেই রক্তহীন হয়ে যাওয়া, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের ব্যস্ততা তার মাঝখানেও যে আজকে সময় করে আমার শো শুনছেন। এবং এটা আসলে আমার শো বলে বলবো, এটা আসলে আপনাদেরই শো। দ্যাটস ওয়াই ইউ আর লিসনিং টু ভূত এফএম। এবং সেজন্য অনেক ধন্যবাদ দেওয়ারও কিছু নাই। এবং আমার মনে হয় যে আমরা বরং ঘটনায় চলে যাই। আমাদের আজকের এই শোটা একটু স্পেশালি হবে। ওই যে বললাম না, ঈদ আসলেই আমরা স্পেশাল কোনো কিছু করার চিন্তা করি। গতবারে করেছিলাম এবং আপনারা অনেক প্রশংসা করেছিলেন। এই বছরও করেছি। কি করেছি সেটা জানার আগে, সেটা বলার আগে আমরা শুনে আসবো যে কিভাবে আমাদের এই শোতে আপনি পার্টিসিপেট করতে পারেন। আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@futurti.fm, which is BHWTFM@radioFORT.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং আমাদের ফেসবুক পেজ আপনি ভিজিট করতে পারেন। চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell এই দুটো অ্যাড্রেসে। আচ্ছা, কি করেছিলাম সেটা বলি। সেটা হচ্ছে আমরা লাস্ট ঈদে 2010 অর্থাৎ 2010 ঘটনা শুনেছিলাম, এবং সেই সময়ের সেরা ঘটনাগুলো আমরা আবারও প্রচার করেছিলাম। এবং আপনারা অনেক 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 প্রশংসা করেছেন ইমেইলের মাধ্যমে, আপনারা অনেক প্রশংসা করেছেন ফেসবুকে। আমি এইবারের ঈদে যেটা করেছি সেটা হচ্ছে 2011 ঘটনা। আমি চেয়েছিলাম যে সব সেরা ঘটনাগুলো আপনাদেরকে শোনা। বুঝতে গিয়ে দেখলাম যে 2011 এপ্রিলের মধ্যেই এত সব ঘটনা রয়েছে যে বাকি মাসগুলো তার যাওয়ারই দরকার হয়। তো সেরকমই কিছু ঘটনা আজকে শোনাতে চাই। এবং আমি 2011 আমরা শুরু করেছিলাম, আমাদের শুরুর শোটা ছিল 8 জানুয়ারি 2011। ওই দিন সুমন ভাইয়ের বার্থডে ছিল। আমার ওই দিন স্টোরি টেলার হিসেবে এসেছিলেন কাইসার রহমানি। সুমন ভাই ওই দিন আসতে পারে। তো কাইসার রহমানি রহনপুরে তার এলাকার সামু পাগলাকে নিয়ে একটা চমৎকার ঘটনা বলেছিল, যে ঘটনাটা আমার বহুদিন পর্যন্ত মনে ছিল। এবং এই ধরনের মানুষ মানে সব এলাকাতেই থাকে, এবং এই ধরনের মানুষের সাথে যারা যাদের মানে কি বলবো, যারা শুনেছেন আগে তারা তো বুঝতেই পারছেন যে সামু পাগলার কোন ঘটনা। এবং যারা শুনবেন আজকে প্রথম, তারাও বুঝতে পারবেন যে কিছু কিছু মানুষ থাকে তাদের সাথে খুব ইন্টিমেসি হয়ে যায়, এবং সে সমস্ত মানুষ কোনো একটা সীমাবদ্ধতাকে কাইসারা হয় সেদিনে সেই ঘটনাটি। সেটা হচ্ছে যে আমার এসএসসি পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার বাড়ি যাই। আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি এবং আড্ডাটা বেশি বেশি, এবং আমার বন্ধু বান্ধব প্রচুর। যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য যে ওখানে থাকলেই পড়াশোনা বেশি করবে। তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই যে চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন, মানে ওটার পরে ইন্ডিয়া। যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়। মানে সম্ভবত ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেন আমাদের এখানে তো অনেকক্ষণ থাকে, ট্রেন 1-2 দিন থেকে যায়। যখন দেখে যে চলছে না তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে 2-1 মাস পর পরই সেখানে দেখা যায়। তো রহনপুর বড় বাজার যেটা, সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল। আমরা স্থানীয় ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয়, এবং মানে
কালো দাড়ি, আর চুলও অনেক ঘন এবং খুব বড় না, কিন্তু মানে ঘনত্বের কারণে মনে হচ্ছে যে অনেক মানে। এবং আমি দেখেছি ওনাকে যে উনি বসতো মুনি ঋষিদের মতো, মানে চাল চলনে একটা আভিজাত্য ছিল। এবং মানে পাগলরা পাগলামি করতো, ও কিন্তু পাগল, কিন্তু পাগলামি করতে আমি কখনো দেখি না। রহনপুর বড় বাজার যেটা, মানে বাজারে একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ 5 থেকে 6টা দোকানে সে নিয়মিত বসতো। বাজারের যে ছাউনিগুলো, যে দোকানগুলো বসতো, আবার মনে ঋষিরা ধ্যান করে যেভাবে, ঠিক ওইভাবে বসতো। আর বিড় 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 নিজে নিজে কি 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 বলতো। আর সিগারেট খেত খুব, সবসময় হাতে দেখতাম সিগারেট। ওই নির্দিষ্ট কয়েকজন লোকের কাছে চাইতো কিছু, কেউ দিলে খেত, না দিলে খেত না, এবং উপদ্রব করতো না সে। ওকে, এই কারণে তাকে মোটামুটি এখনো আমার মনে হয় সবাই খুব বেশি সমাদর করে বা সবাই তাকে পছন্দই করে বলা যায়। আমি আব্বার মৃত্যুর পর খালু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে কলেজে। নাইট কোচে বাড়ি গেছে, সকালবেলা পৌঁছেছে, রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়েছে। বিকেলবেলা বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা। এবং আমি মানে এখন পর্যন্ত এখনো বাড়ি গেলে আম্মার প্রচন্ড বকা খাই এবং প্রচুর তো তখন আড্ডা দিতাম। আমাদের ওখানে একটা সিনেমা হল আছে, মুক্তাশা সিনেমা হল। ওই সিনেমা হলে আমরা মানে সবাই রাত হয় অনেক। একদিন আড্ডা দিতে দিতে প্রায়, এটা হচ্ছে 2000 সালের ঘটনা। 2000 সালের ঘটনা। তখন আমি কলেজে 2য় বর্ষে পড়ি। আচ্ছা, তো আড্ডা দিলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি বাড়ি যাব। রহনপুরের সবচাইতে সুন্দর এবং বড় কবরস্থানটা হচ্ছে খড়মোড় এলাকায়। খড়মোড়, ওইখানে এক সময় খোয়াড় ছিল, মানুষজন বসবাস কম ছিল, ওই গবাদি পশু, গরু ছাগল যে জেলখানা যেটা, আচ্ছা, সেটা খোয়াড়। তো ওই জন্য ওই জায়গাটার নামকরণ খড়মোড়। ওই খড়মোড়ে আমাদের নতুন বাড়িটা, ওই বাড়িতে আমরা এখন থাকি। বড় কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন। কবরস্থান সম্বন্ধে আর যা যা থাকে যে খুব ভয়ঙ্কর, এটা সেটা আমাদেরটা সেটা না। আমাদেরটা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার একটা কবরস্থান। ওইখান থেকে আমার বাড়ি যেতে হেঁটে যেতে 5 মিনিট লাগে। আচ্ছা, ওইখান থেকে যেতে হয়। তো রাত 12:30 1টা প্রায় বেজে গেছে আড্ডা দিতে। আমি যাচ্ছি, আমি গেলাম কবরস্থানের পাশ দিয়ে। তো সামো আসছে, সে নির্দিষ্ট কয়েকজনকে যে পছন্দ করতো, তো ওর মধ্যে আমি একজন ছিলাম। আচ্ছা, তো সামো এসে বলছে যে টাকা দে। আসলে বলাটা আসলে ঠিক না, বলতাম কেন জানি। বলছে যে টাকা দেয়। তো আমার তাকে ভালো লাগতো, কারণ সে একটা পাগল, কিন্তু ওই যে মনি ঋষিদের মতো চলাচল, কোনো পাগলামি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং দীর্ঘদিন থেকে তাকে দেখে আসছে, ছোটবেলা থেকে। প্রায় 20 বছর একই জায়গায় ছিল, যার ফলে একটা মায়া মমতা কাজ করে তার প্রতি। আমি অনেকদিন পরে বাড়ি গেছি, আমি দিলাম টাকা দিয়ে। পরের দিনও বিকেল বেলা বের হয়েছি, 1টা 2টা পর্যন্ত ঘুমাই। কাজ থাকে না তো বাড়িতে গেলে কোনো। আর আম্মাও বকাঝকা তখন একটু কম করে, ভাইয়া একটু বকাঝকা করে। তো আবার আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি। আমার কোনো বন্ধুর বাড়ি মানে খোয়াড় মোড়ে না, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। ওকে, তো আমি আবার বাড়ি আসছি 12:30 1টা। আর তখন কবরস্থানটা মানে এখন সেটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট লাগানো হয়েছে, তখন এটা ছিল না। ওকে, এবং ওইখানকার মোড়টা তো অনেক ক্লিনিক হয়েছে এখন, তো ক্লিনিক গুলো ছিল না, একদম ফাঁকা জায়গা ছিল ওটা। আমি আসছি, আস্তে 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 কিছু মনে করেনি, আমি দিলাম, চাইতে পারে, স্বাভাবিক। বাসায় চলে গেছি, আমি বাড়িতে চলে গেছি। ভাইয়া বকাঝকা করলো, আম্মারও একটু ঝামেলা হয়, কারণ রাত্রেবেলা আবার আম্মাকে উঠাতে। 2-1 দিন আসছি, কোনটা 2-1 দিন আমি আর দেখি নাই তাকে। তারপরে একদিন আমি আসছি, এসে ঠিক
কবরস্থানটার পাশ দিয়ে যাচ্ছি, তখনও 1টা-1:30 বাজে। কান্নার আওয়াজ করে, কান্নার আওয়াজ। আমি চিন্তা করলাম যে এখানে মানে কাঁদছে কে? আমি পাশে গেছি। পাশে গিয়ে আমি বলছি যে কি ব্যাপার, কাঁদছিস কেন? তো ও কিছু বললো না। ও কিছু না বলে আমি যেদিক দিয়ে আসছি সেই দিকে চলে গেল, মানে বাজারের দিকে গেল। তা আমি আবার ওর বিপরীত দিকে আমার বাড়ি। আমি আর কিছু বললাম না, আমি তখন আমার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কাঠের মিল আছে আমার বাড়ির সামনে, তো ওটার কিছু দূর আসা মাত্র হঠাৎ দেখি সে আবার আমার সামনে। আমি আবার একটু অবাক হলাম যে কি ব্যাপার, ও চলে গেল, আসলাম এখন আবার সামনে আসলো। অবাক হয়েছি, কিন্তু প্রশ্ন জাগে নাই মনে, কারণ সব বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। সে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা সাদা চাদর দিতে হবে। হয় যেমন একটু যে গল্পটা বলছিলাম যে ওই মহিলার হাসি, তো শামুর চোখ দুইটা মানে কেমন একটা মমতা, সে চাচ্ছে, চোখ দুটো আমার খুব মনে পড়ে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে দিব, যা, ঠিক আছে দিব বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরের দিন বিকেল বেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, আমার বন্ধু রাজু, তাজ, এরা সবসময় আড্ডা দিই একসাথে, বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আবদারটার কথা বললাম সামুর, যে সামুর সাথে এরকম দেখা, 2 দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। এই কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে। আমি কিছু বুঝে উঠতে পারছি না, প্রচন্ড হাসছে তারা, যে কি ব্যাপার। আমি স্যার হাসছিস কেন? তো ওরা ফাজলামি করতে শুরু করলো আবার, যে কি চাইছে তোর কাছে? আমি বললাম যে চাদর। কত টাকা দিয়েছিস তুই? আমি কত টাকা দিয়েছিলাম মনে নেই আমার, বললাম যে হ্যাঁ দিয়েছি, এটা সেটা। ওরা আরো হাসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল, তখন বলছে যে শামু তো প্রায় 7-8 মাস আগে মারা গেছে। মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি। সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে? মোট আমার 3বার দেখা হয়েছে, এবং 2বার টাকা চেয়েছে, 1বার চাদর চেয়েছে। মাঝখানে শুধু 2 দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে 4-5 দিন। প্রত্যেকবার কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল? প্রত্যেকবার গোরস্থানের সামনে, এবং লাস্টে একবার যে কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি। আচ্ছা, মানে তার আশাটা হয়েছে হঠাৎ, সে কোথা থেকে কোন দিক থেকে আসছে এটা আমার মনে হয়নি। আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল মানে আসতে পারে, আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে সামু মারা গেছে, তখন আমি আমার ঘটনাটা মেলাতে পারলাম না। তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি, আমি নিজে শুনেছি, আমাদের এক কাকা আমাদের এই পাড়ার, উনিও বলেছেন আমাকে যে সামুকে নাকি কবরস্থানে, খড়মোর কবরস্থানে, তো দেখা যায় নাকি যে সামু ওই কবরের উপরে বসে জিকির করছে। আচ্ছা, তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে, যে না তুমি ভুল দেখেছো, বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে, হ্যাঁ, যে আসলে তাহলে আমিও অনেক খুশি হতাম। যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে কিছু চেয়েছে, আমার সেটা মানে ভেতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না
এসব কিছু না, এটা তুমি ভুল দেখেছো। এখন দেখেছি তো আমি, বুঝবেন আপনি, মানে একদম আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি? দেখেছি তো আমি, এবং আমি দেখেছি, আমি সামুকে দেখেছি এবং সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখোনি, কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে কেন আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এর ধরনের কোনো কিছু। সুতরাং এমন না যে মানে একটা জিনিস পরপর 3 বার ঘটেছে আপনার কাছে, এবং আপনি জানতেন না যে লোকটা জীবিত না মৃত। হ্যাঁ, আমি জানতাম না, কারণ হচ্ছে যে একটা পাগল বেঁচে আছে না মারা গেছে এটা একটা বন্ধুদের আড্ডার ভিতরে এটা একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় 7-8 মাস আগে সামু মারা গেছে, তখন মানে আমি থান্ডার হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো। আমি কি বলবো, মানে বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব। যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা ঘটনা ঘটতো তাহলে হয়তো বোঝানো যেত যে না ভাই যা দেখেছি, মানে এটা বলে বোঝানো যাবে। ফিরে এলাম আবারও ভূত এফএম নিয়ে, এবং আমরা শুনছিলাম কায়সার রহমানের চমৎকার একটা ঘটনা, এবং এরপরে আমরা চলে যাব 2011-এর 15th জানুয়ারিতে, অর্থাৎ জানুয়ারি মাসের, সেটা সম্ভবত 3য় সপ্তাহ ছিল। ওই দিন মনে হয় নিউ ইয়ার পড়েছিল, আমাদের শো হয় নাই এইটুকু আমার মনে আছে, এরকম কিছু একটা হয়েছিল 2011-এ। এবং ওই দিন যে 1st জানুয়ারি ছিল, সেই জানুয়ারিতে আমরা শো করতে পারি নাই। সো অনেক কিছু মনে পড়ছে এখন কথা বলতে গিয়ে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে SMS তো করছেন আপনারা অনেকে, এবং SMS এর বিষয়বস্তু একই, সেটা হচ্ছে যে এই ডিসিশনটা ভালো হয়েছে এবং আপনাদের ভালো লাগছে, এটা জেনে আমারও ভালো লাগছে। কিন্তু আমি ঠিক করছি আজকে SMS, ফেসবুক এগুলো চাইতে একটু পুরোনো সময় চলে যায় না, পুরোনো সব কিছু নিয়ে কথা, সেটা হয়তো বেটার হবে। এবং আমার কাছে এখন একটা ইমেল রয়েছে, খুবই অদ্ভুত ব্যাপার, সাধারণত আমরা এটা করি না, কিন্তু এই ইমেলটা অন্যরকম এবং খুবই 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 ইমোশনাল একটা স্টোরি। যেরকম ভাবে আপনি ভয় পাবেন ঠিক সেরকম ভাবে আপনি আবার মানে আপনার আবেগে আপ্লুত হয়ে যাবেন আপনি। এই ইমেলটি আমাদের পাঠিয়েছিলেন চট্টগ্রাম থেকে নীর হাসান। নীর হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আরো একবার। আপনার ঘটনা আমরা প্রচার করছি এবং আপনি চমৎকার একটা ঘটনা আমাদের কাছে পাঠিয়েছিলেন। এবং নীর হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? এখন কি শুনছেন আমাদেরকে? আপনার কাছ থেকে আরো ঘটনা চাই আমরা। চলুন শুনে আসি নীর হাসানের সেই মেলে কি ছিল। আমি শুরু করতে চাই একটা ঘটনা দিয়ে। আর যে ঘটনাটা পাঠিয়েছেন তার নাম হচ্ছে নীর হাসান, এবং নীর হাসান বলছেন যে হিজ ফ্রম চিটাগং, এবং তিনি বলছেন যে আমি আজ আপনাদের যে কথাটা বলবো সেটা পুরোপুরি অবিশ্বাস্য একটা কথা। আমি জানি আমার বলা কথাগুলো কেউ বিশ্বাস করবে না, এবং সেটাই স্বাভাবিক, বাট করার কিছুই নেই, কাজ আমি জানি আমি কিসের ভেতর আছি। ওকে, এখন আসল কথায় আসি। শুরুতেই বলে রাখি আমি ভালো নেই। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে ভূত এফএম-এর কথা শুনে আমি আগ্রহী হই, বাট আমার ফ্যামিলির কেউ তাতে রাজি হয়নি। সো ইমেইলটা পাঠালাম। আপনাদের যদি বিলিভ করতে বিশ্বাস হয় তাহলে শোনাবেন। নাও ঘটনাটা কি? আমার অসুস্থতা বা খারাপ থাকার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, বাট কোনো লাভ হয়নি। আমার বাবা মাকে খুব ভালোবাসতেন। তখন আমি খুব ছোট, আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেননি। আমার বাবা একজন বিজনেসম্যান, তাকে কিছুদিন পর পর দেশের বাইরে যেতে হতো। আমাদের বাসায় বাইরে তখন আমি একা থাকতাম। আমাদের বাড়িতে 2টা ইউনিট, ফার্স্ট ফ্লোরে স্টাডি রুম অ্যান্ড আদার্স, সেকেন্ড ফ্লোরে শুধু বেডরুম। কাজের বুয়াদের সেকেন্ড ফ্লোরে যাওয়া নিষেধ ছিল। একবার বাবা ব্যাংকক গেলেন, আমি পুরো বাড়িতে একা। নিচে কাজের বুয়ারা। একা একা থাকতে থাকতে আমার অবস্থা হয়েছে যে আমার ভালো কোনো ফ্রেন্ডও ছিল না, বেশ খারাপ অবস্থা ছিল। কারোর সাথে মিশতে পারতাম না, সারাক্ষণ একা একা থাকতাম আর কল্পনায় ফ্রেন্ড বানিয়ে খেলতাম। বেশিরভাগ সময় আমি আমার মাকে ফ্রেন্ড বানাতাম, অ্যান্ড
মনে মনে তার সাথে কথা বলতাম। মাকে আমি দেখিনি, বাট তার ছবি দেখেছি। একদিন আমার রুমে আমি শুয়েছিলাম, শরীরটা খুব একটা ভালো ছিল না। বেডে শুয়ে শুয়ে আমার পড়তে ইচ্ছে হলো, বাট বেড থেকে নামতে ইচ্ছা করছিল না। আমি মনে মনে আমার মাকে বললাম, বইটা দেবে? আমি একটু পরে দেখি আমার মৃত মা আমার দরজা খুলে রুমে আসলেন এবং আমাকে বইটা দিলেন। আমি তখন কোনো কথা বলতে পারছিলাম না, বাট আমি একটুও ভয় পেলাম না। মা আসলেন, বইটা দিলেন, চলে গেলেন। আমি কাউকে কিচ্ছু বলিনি। কিছুদিন পর বাবা তখনও আসেনি, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাকিয়ে দেখি আমার মা। আমি ভয় পেলাম না, মাকে বললাম, মা তুমি কেমন আছো? তিনি কোনো কথা না বলে চলে গেলেন। বেসিক্যালি এই হচ্ছে ঘটনা, এবং হাসানের সাথে এই ঘটনাই ঘটছে। নীর হাসান চিটাগং থেকে লিখেছেন, এবং তিনি ভালো নেই, তার মাকে তিনি মিস করেন। আমার যেটা মনে হচ্ছে যে তার মার সাথে তার যে বন্ধুত্ব এবং তার মাকে দেখতে চাওয়ার যে আকুলতা, সেটা থেকেও তিনি বেরিয়ে আসতে পারছেন না। আবার মাকে ঠিক এইভাবে দেখতেও তার খুব অস্বাভাবিক লাগছে ঘটনাটা। ওয়েলকাম ব্যাক। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 80.2 FM। আমরা আসতে আছি, সাথে চলছে ভূত FM। আরো একবার জানিয়ে দিই, আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9847 নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনাটা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে চাইলে চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.ru। ঈদের সময় তো গ্রামে আসা হয়। গ্রামে নিশ্চয়ই আপনি যখন আসেন তখন অনেকের সাথে কথা বলেন, গ্রামের আত্মীয়স্বজনের সাথে কথা বলেন, এবং কোনো সময় জিজ্ঞেস করেন না যে এই গ্রামে কোনো ঘটনা আছে কিনা, কোনো এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কিনা, সেটাই জিজ্ঞেস করেন। আর জিজ্ঞেস না করলে আমার জন্য একটু করুন, এবং আমি চাই যে আপনি ঘটনা নিয়ে ফিরে আসুন ঢাকায়, এবং আপনাকে ডাকতে পারি আমাদের নেক্সট এপিসোডে। আমরা আছি 2011-এ, 15 জানুয়ারিতে এখন আছি। আমরা প্রথমে নীর হাসান একটা মেইল পড়ে শোনালাম, এবং এর পরে ওই দিনই আরো একজন স্টোরি শেয়ার করতে এসেছিলেন আমাদের সঙ্গে, এবং তার নাম হচ্ছে, হার নেম ইজ সুমাইয়া, এবং তিনি আমাদের সাথে একটা চমৎকার ঘটনা শেয়ার করেছিলেন। আমরা সেই ঘটনাটি শুনে আসবো। সেই ঘটনাটি স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। আচ্ছা, ঘটনাটা হলো তখন আমি ক্লাস 9-এ পড়তাম চিটং এর একটা হোস্টেলে। হোস্টেলটার নাম আমি বলতে যাচ্ছি না, একদম বলতে হবে না। হ্যাঁ, তো ওখানে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই যারা আমার ক্লাসমেট ছিল, আর যারা হোস্টেলের যে মেয়েরা ছিল, মাসিরা ছিল, যারা ওইখানে আয়া ছিল, কাজ করতো, তো তারা অলওয়েজ বলতো যে কেয়ারফুল থাকবা, একা কখনো রাতে বের হবা না। আমাদের রাতে মাঠে নামা মানে নিষেধ ছিল, যে মানে বলতো যে যাবা না, অ্যাটলিস্ট একা কখনো যাবা না, ফ্রেন্ড কাউকে না কাউকে নিয়ে যাবা। আর আমাদের রুম গুলো আলাদা ছিল আর বাথরুম গুলো আলাদা ছিল, সো বলতো যে কখনোই একা যাবা না, কাউকে না কাউকে অবশ্যই নিয়ে যাবা। তো আমাদের হোস্টেলটার একটু ডেসক্রিপশন আমি দেই। সেটা হলো কি, 5 তলা ছিল, 1 তলা থেকে 3 তলা পর্যন্ত যে স্কুল ছিল, স্কুলের মেয়েরা থাকতো। 4 তলায় ছিল শুধু কলেজের মেয়েরা, এন্ড 5 তলাটা একদমই বন্ধ ছিল। 5 তলাটাতে কেউই থাকতো না, ইভেন কেউ মানে ওখানে যাওয়া হতো না, যাওয়া নিষেধ ছিল। তো নিষেধ থাকার কারণ হলো কি, ওখানে একটা ঘটনা ছিল। আগে নর্মালি 5 তলা পর্যন্ত মেয়েরা ছিল, তো 5 তলার শেষে একটা রুম ছিল, ওই রুমে নাকি 4টা মেয়ে থাকতো।
তো 4টা মেয়ে থাকার পরে কিন্তু আমাদের হোস্টেলে একটা রুলস ছিল যে 11টার মধ্যে লাইট অফ হয়ে যাবে। আচ্ছা। তো লাইট অফ হয়ে যাওয়ার পরে নর্মালি শুধু করিডোরের লাইট গুলা থাকতো আর বাথরুমের লাইট গুলা থাকতো, আর সব লাইট বন্ধ হয়ে যেত। তো এরকম লাইট অফ হয়ে যাওয়ার পরে ওই 4টা মেয়ের মধ্যে একটা মেয়ে একদিন রাতে মোম জ্বালায় ও পড়তেছিল। তো পড়তে পড়তে এক সময় সে ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পরে মানে মোমটা আর অফ করে নাই। তো মোমটা আস্তে আস্তে গলতে গলতে মশারিতে নাকি আগুন লেগে যায়। আগুন আস্তে আস্তে ছড়ায় পড়ে, বাট ও তো বুঝে না। তো বাকি 3টা মেয়ে হুলস্থুল করে বের হলো, ওই মেয়েটা নাকি বের হতে পারে নাই, সে ওখানেই মারা যায়। আচ্ছা। তো এইটা নিয়ে অনেক কিছু হয়েছে ফার্স্টে। তারপরে কিছুদিন বন্ধ ছিল রুমটা, তারপরে ক্লিন আপ করে আবার থাকা শুরু করে কিছু মেয়ে, বাট কেউই নাকি থাকতে পারতো না। সবাই কয়দিন পর পর মানে ব্লক টিচারের কাছে গিয়ে বলতো যে থাকবো না। বলতো কেন? যে ভয় লাগে, রাতে ম্যাম আমরা দেখি যে কেউ হাঁটতেছে, কেউ বসে আছে, থাকবো না। তো কয়দিন অনেকেই দেখেছে তার মানে। হ্যাঁ, অনেকেই। কেউই থাকতে চাইতো না রুমটাতে। তো টিচাররা একসময় ডিসিশন নিয়ে একদম পুরাই 5তলা বন্ধ করে দেয়, যে 5তলায় কেউ যাবে না। তো ওইরকমই আমরা শুনি মাসিদের কাছ থেকে, যারা অনেক দিন ধরে কাজ করে ওখানে। তো ওরাও বলতো যে কখনো যাবা না। আর আমাদের যাওয়াটাও নিষেধ ছিল, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে গেলে পারমিশন নিয়ে যেতে হতো, বাট যদি মানে পারমিশন ছাড়া কেউ যেত তো ওইটাতে আবার মানে টিচাররা দেখলে অনেক পানিশ করতো আর কি। তো যাক, আমরা 4টা ফ্রেন্ড অনেক ক্লোজ ছিলাম, 2জন দোতলায় আর আমি আর একটা ফ্রেন্ড 3তলায় থাকতাম। তো অ্যানুয়াল এক্সাম শেষ, তো আমরা চিন্তা করলাম যে এখনো বাসা থেকে নিতে আসে নাই, তো কি করা যায়, সব মেয়েরা চলে যাচ্ছে, হোস্টেল প্রায় ফাঁকা। তো তখন চিন্তা করলাম যে একটু অ্যাডভেঞ্চার করি, 5তলা ঘুরে দেখে আসি, যেহেতু যাইনি কখনো। তো গেলাম, না প্ল্যান করলাম যে যাব 11টার দিকে, যেহেতু লাইট অফ হয়ে যায় 12টার দিকে যাব না, 1টার দিকে ওরা দোতলা থেকে 3তলা আমাদের রুমে আসবে। দেন তারপরে কিছুক্ষণ গল্প টল্প করার পরে আমরা তারপরে যাব। আচ্ছা। তো 1টা ঘন্টা দিল, তারপরে ওরা আসলো, রুম নক করলো, আমরা খুললাম, কিছুক্ষণ গল্প করার পর বের হলাম যে যাব। তো আমাদের হোস্টেলটা ছিল স্কয়ার শেপের, 4তলা পর্যন্ত পুরোটাই স্কয়ার ছিল, বাট 5তলাটা হাফ ছিল, মানে পুরোটা ছিল না। 5তলায় যাওয়ার একটাই সিঁড়ি। তো আমরা গেলাম, 4তলা ক্রস করলাম। 4তলায় তখন কলেজের মেয়েদের ছুটি ছিল, তো 4তলা একদমই বন্ধ ছিল। 1টা কি 2টা করিডোরে লাইট জ্বলতেছিল, আর কেউই ছিল না, কিছুই ছিল না। তো তারপর 5তলায় গেলাম। 5তলা একদম পুরাই অন্ধকার, মানে কিছুই, কোনো লাইটই নাই। ইভেন আমরা ব্লকের লাইট জ্বালায় দেখার চেষ্টা করলাম যে লাইট কি জ্বলে কিনা, কিন্তু মানে কোনো লাইটই নাই, কিছুই নাই। তো আমরা 4জন হাত জড়াজড়ি করে ধরে গেলাম, পুরা 5তলা ঘুরলাম, দেন ওই রুমটার পাশে আসলাম, লাস্টের যে রুমটা যেটা নিয়ে এত স্টোরি। তো গেলাম, তো আমার 4জন ফ্রেন্ডের মধ্যে একজন বলল যে এইটাই সেই রুম যেটা নিয়ে এত কথা বলে। তো আমরা বলতেছিলাম কি যাবি, মানে আমরা খুব মজার মুডে ছিলাম। তো ফ্রেন্ড বললো যে চল গিয়ে দেখি। খুব সারপ্রাইজিং দেখলাম যে রুমটা যে শিকল দিয়ে আটকানো, কোনো লকটক কিছুই করা না, কোনো তালা লাগানো নেই, জাস্ট শিকল লাগানো। তো ওই ফ্রেন্ডটা খুললো, খোলার পরে গেলাম, একজন একজন করে ঢুকলাম। কেমন বাজে একটা গন্ধ ছিল, এটা আমি বলে বুঝাতে পারবো না। প্রচন্ড ঠান্ডা রুমটা, হ্যাঁ অনেক বেশি ঠান্ডা, যদিও অক্টোবরে ঠান্ডা থাকে, বাট এত ঠান্ডা থাকার কথা না। আচ্ছা। তো গেলাম, দেখলাম যে 4টা বেড, 4টা ডেস্ক ঠিক মতোই আছে। তো যাওয়ার পর আমরা দুষ্টামি করতেছিলাম, কেউ কি আছো দেখা দাও। তো একজন বললো যে প্ল্যান চেট করবা, এত কিছু করার দরকার নাই। তো এমনিতেই বলতেছিলাম কেউ থাকলে আসো, তুই না সবার সামনে আসো আসো, এরকম বলতেছিলাম। তো আমরা
5 কি 7 মিনিট ছিলাম। তারপরে মানে ওইটা বলার পরে আমরা নিজেরা নিজেদের মতো কথা বলতেছি যে এখানে ও এটা দেখছে, ওই মাসি এটা বলছে, এখানে নাকি এরকম হয়েছে। হঠাৎ যে একটা জানলা ছিল বাইরের দিকে, যেটা মানে একদমই বাইরের দিকে, ওইটা ভিতরের দিকে না, চারকোনা শেপের ছিল, বাইরের দিকে ছিল জানলাটা। জানলায় জাস্ট মানে মনে হলো কেউ জাস্ট একটা ধাপ করে একটা আওয়াজ হয়েছে, আর কিছুই না। ওই আওয়াজটা শোনার সাথে সাথে আমরা 4 জন পুরা সাইলেন্ট। মানে হঠাৎ করে ভয়টা চলে আসছে যে এরকম কি। তো এমনিতেই ভালো লাগতেছিল না। পরে মানে ওইটা শোনার পর আরো বলতেছিলাম যে ওকে চলো চল যায়, অনেক হয়েছে। এরকম বলার পর তখন আর থাকতে ইচ্ছা করছিল না বা ওই জায়গাটা একদমই ভালো থাকতে লাগছিল ইচ্ছা না? করতেছিল না, বিকজ মনে হচ্ছিল যে কিছু একটা দেখতেছে, মানে কেমন জানি লাগতেছিল। ওই আওয়াজটা হওয়ার কথা না, বিকজ এবং আপনি আমাকে ফোনে বলছিলেন যেভাবে যে মনে হচ্ছিল যে কেউ আপনাদেরকে লক্ষ্য করছে বা এরকম। ওইটা ওই যে করিডোর, তারপর তাড়াতাড়ি বের হয়ে গেলাম। করিডোর দিয়ে যখন আসতেছিলাম, করিডোর গুলো অনেক লম্বা লম্বা, করিডোর দিয়ে যখন আসতেছিলাম তখন মনে হচ্ছিল যে আমরা এত তাড়াতাড়ি বের হয়েছি যে আমরা দরজাটাও লক করি নাই, আর ওই শিকলটা দিয়েও আর লক করি নাই। তো মানে এত তাড়াতাড়ি বের হয়ে আসতেছিলাম যে মনে হচ্ছিল যে 5 তলা থেকে কখন নামবো। আচ্ছা। আর তখনই মনে হচ্ছিল যে মেবি কিছু একটা আসতেছে, কিছু একটা দেখতেছে, নর্মালি ভয় পেলে যেটা হয়। তারপরে কোন রকমে নামলাম। 4 জন আমরা এত বেশি ভয় পেয়েছিলাম যে ওই দিন আর কেউ কোনো কথা বলি নাই কারোর সাথে। ওরা 2 জন দোতলায় নেমে গেল, আমরা 2 জন আমাদের রুমে চলে গেলাম। পরের দিন সকালে কথা হইতেছিল যে কি হলো, এটা মেবি যাওয়া উচিত হয় নাই, বেশি ফাজলামি হয়ে গেছে। তো ওই দিনের পরের দিন, ওই দিন রাত 12টা থেকে আমার বার্থডে ছিল। তো আমার ফ্রেন্ডরা এমনিতেই বলতেছিল যে পারমিশন ছাড়া কালকে যাওয়া হয়েছে, সো আজকে আর আমরা আসবো না। 12টায় যখন ঘন্টা দিবে, আমাদের আবার ঘন্টা দিত ভিতর বাড়ি থেকে, যখন ঘন্টা দিবে তো তোমরা বের হও, তোমরা 2 জন। ওকে। তো 12টা বাজলো, আমার ফ্রেন্ড যেটা আমার সাথে ছিল আমাকে উইশ করলো, তারপরে বের হলাম। বের হয়ে কিছুক্ষণ ব্লকে দাঁড়াইছিলাম, গল্প করতেছিলাম। তো ওরা আসলো, ওরা ওদের রুমের দরজা খুলে আসেনি, মানে চারকোনা শেপের যেহেতু ছিল, আমরা এই সাইডে ছিলাম, ওরা ওই সাইডে ছিল, তো দেখা যাচ্ছে। তো ওরা বের হলো, বের হওয়ার পর ইশারায় উইশ টুইশ করলো, ওকে। তারপরে আমরা বাথরুমে গেলাম, ব্রাশ টাশ করলাম, দাঁত, যে এখন ঘুমাবো। তো বাথরুম থেকে যখন আসলাম, তো আসার পরে ব্লকে একটু দাঁড়াইছি যে দেখি তো ওরা ঢুকে গেছে নাকি রুমের মধ্যে, না ওরা আছে। ওদের দেখতে 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 হঠাৎ 4 তলায় ওঠার যে বরাবর সিঁড়িটা, ওইটার দিকে চোখ পড়লো। আচ্ছা। ওইটা মানে আমি যেটা দেখছি, আমার এখনো ভাবলে মানে এত বেশি ভয় লাগে যে আমি একদিন ওইটা কি দেখছি। আচ্ছা। আমি তাকাইছি, আমি দেখতেছি যে একটু অন্ধকার অন্ধকার তো ছিল, এত বেশি অন্ধকারও ছিল না যে কিছুই দেখা যাবে না, এত বেশি লাইটও ছিল না যে সবই দেখা যাবে। হ্যাঁ, আমি দেখতেছিলাম যে কিছু একটা একদম উপরের স্টেপে বসে আছে সিঁড়িতে। আমি আমার 1 বছরের ওই হোস্টেল লাইফে কখনো কাউকে একা বের হতে দেখি নাই। আচ্ছা। সেখানে ওইখানে আমি যাকে দেখছি সে জাস্ট একা, জাস্ট মানে বসাটা এত অ্যাবনর্মালি ছিল যে জাস্ট চুপচাপ বসেছিল 2 হাঁটুর উপর, মানে এরকম করে জাস্ট চুপ করে বসেছিল। আর আমি ওটা দেখতেছিলাম যে অন্ধকারে কিছু একটা বসে আছে, জাস্ট বসেই আছে। আমি এত ভয় পাইছি যে আমি আমার পাশের ফ্রেন্ডটাকেও কিছু বলতে পারতেছিলাম না, যে আমি জাস্ট শকড হয়ে গেছি। তো আমি যখন খেয়াল করলাম ওর দিকে, মানে দেখলাম যে ও ঠিক সেম দিকে তাকায় আছে। বাট দ্য থিং ইজ, কেউ কাউকে কিছু বলতেছি না। ও জাস্ট আমার মানে গায়ে হাত দিল আর বললো যে সুমাইয়া,
আমি মানে যেটা আপনার সঙ্গে যে দেখতেছি, ফ্রেন্ডটা ছিল সেই হ্যাঁ, ফ্রেন্ডটা। ও আমাকে জাস্ট গায়ে হাত দিলেন, বললো, সুমাইয়া, আমি যেটা দেখতেছি তুইও কি সেটাই দেখতেছিস? আমি ওদিকেই তাকাইছি, আমিও বলতেছি যে হ্যাঁ আমি ওইটাই দেখতেছি, তুইও কি দেখতেছিস? বলে যে হ্যাঁ। আচ্ছা, দেখার পর just মানে এত মানে ভয় আপনারা লাগছে। দুইজনই দুই ফ্রেন্ডই একসঙ্গে একই জিনিস একই দেখলেন? সাথে, হ্যাঁ। আচ্ছা, দেখার পরে ও জাস্ট, আমি জাস্ট বললাম যে এটা কে? ও বললো যে জানি না। ও মানে এত বেশি কনফিউজ হয়ে গেছি দুইজনের, এত বেশি ভয় পেয়ে গেছি যে নড়তেও পারতেছিলাম না। আচ্ছা, তো আমার ফ্রেন্ডটা জাস্ট শুধু আমার একটা হাত ধরলো, টেনে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিয়েছে। দরজা আটকে দিয়ে ও এমন ভাবে কাঁপতেছিল, মানে আমিও কাঁপতেছিলাম। আমার জাস্ট একটা জিনিস মনে হইতেছিল যে, মানে আমি জানি না আমার কেন এটা মনে হয়েছে, আমি জাস্ট জোরে বলতেছিলাম যে চল অ্যাটলিস্ট একবার গিয়ে দেখে আসি। ও আমাকে ছাড়তেছিল না, ও বলতেছে যে না তুই এই রুম থেকে বের হবি না, তুই এই রুম থেকে বের হবি না। ও আমাকে শেষ পর্যন্ত বের হতে দেয় নাই। সারা রাত আমি সূরা পড়ছি, আমার ফ্রেন্ড হিন্দু ছিল, ও ওটা করছে। সারা রাত ওই দিন যে কিভাবে সারা রাত পার হয়েছে বলতে পারবো না। তারপরে সকাল হওয়ার পরে ফ্রেন্ড যে দোতলায় যে দুইটা ছিল ওদের বললাম যে এরকম এরকম। ওরা ফার্স্টে বিশ্বাস করে নাই, ওরা বলতেছিল যে তা ফাজলামি করতেছিস, ওই দিন আমরা করছি, এখন তোরা দুইজন আমার সাথে করতেছিস। তো আমরা বললাম যে না সিরিয়াসলি আমি যেটা দেখছি। ও বললো যে হ্যাঁ তোরা ছিলি না তো, তোরা ভয় দেখাস নাই তো। ওরা বলতেছে যে না আমরা ছিলাম না, আমরা তোদের ছাড়া কখনো যাব না, আর একা তো অবভিয়াসলি না। রাইট। তো আমি আপনাকে দেখে এখন বুঝতে পারছি যে আপনি বেশ ভয় পাচ্ছেন, এবং ফোনেও যখন বলছিলেন তখন আমার বলছিলেন। ওই সিনটা আমি আমার লাইফে কখনো ভুলবো না, মানে আমি এত ভয় পাইছিলাম। তারপরে এরকম হওয়ার পর আমার যে ফ্রেন্ডটা যে আমার সাথে যে ছিল ওর তো অনেক ভয় পাইছিল, ওর খুব জ্বর চলে আসে। আচ্ছা, ওর খুব জ্বর চলে আসে, তো মানে শেষ পর্যন্ত এমন হয় যে 3 দিন পর ওর প্যারেন্টস কে কল দেওয়া হয় যে আপনারা ওকে এসে নিয়ে যান, ওর খুব জ্বর, ও কিছু একটাতে মানে খুব ডিস্টার্ব। বাট আমরা তো আর হোস্টেলের টিচারদের ওটা বলতে পারতেছিলাম না যে আমরা ওখানে আসলে গেছি। তারপরে ওকে নিয়ে যায়। কিন্তু এইটাই মানে যে সমস্ত ঘটনা শুনেছিলেন বা পরে যখন বন্ধু বান্ধবদের সাথে এইগুলো শেয়ার করলেন, তখন তারাও কি এরকম কোনোদিন কখনো কিছু দেখেছে? এরকম অনেকবার হয়েছে। আমাদের হোস্টেলটা মেইনলি ছিল শ্মশানের উপরে। এইটাই আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনাদের হোস্টেলে যখন হয়েছিল তখন শ্মশানের উপরে ওইটা অনেক পুরানো একটা হিন্দু ফ্যামিলি, স্টিল তারা ওখানে আছে, ওই হোস্টেলটাও আছে। ওই নতুন বিল্ডিংটা যখন করে তো সেটা একটা শ্মশান ছিল, সেটার উপরে করে। ওয়েলকাম ব্যাক, আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং আমরা ফাইনালি 15 জানুয়ারি থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমরা চলে এসেছি 15 জানুয়ারিতে না, 5 ফেব্রুয়ারি 2011 এবং আরো একটা এপিসোড, আমার খুব পছন্দের এপিসোড। সাকিব ভাই, সুমন ভাই ছিলেন, এবং সাকিব ভাই একটা ঘটনা শুরু করেন একটা ইনভেস্টিগেশন নিয়ে, এবং সুমন ভাই একটু পরে জয়েন করেন সাকিব ভাইকে, এবং অদ্ভুত ঘটনা ছিল। এবং সেই সময় আমরা খুব মজাই কেটেছে, তাই না? এবং সেই সময়টা ভৌতিস্ট, যখন সুমন ভাই সুস্থ ছিলেন এবং সুমন ভাই যখন রেগুলার আসতেন, ওয়ান্ডারফুল টাইম ছিল। এবং মাঝে মাঝে অনেক মারাত্মক এক্সপিরিয়েন্স তারা শেয়ার করতেন, ইনভেস্টিগেশনের বিভিন্ন জিনিসপত্র শেয়ার করতেন। এখন ভৌতিস্ট আবারও আমি বিশ্বাস করি সুমন ভাই সুস্থ হওয়া মাত্রই
আবারও ভৌতিস্ট মানে ঠিকভাবে আবারও কাজ শুরু করবেন এবং আশা করছি সেটাই। আমরা ঘটনা শুনে আসি। 5 ফেব্রুয়ারি 2011 এর ঘটনা চলছে। দিস ইজ স্টোরি যেটা আমাদের একদম প্রথম দিককার স্টোরি, যখন আমরা জাস্ট ইনভেস্টিগেশন শুরু করেছি। আচ্ছা তো তখনও আমরা মানে এখন তো অনেক কিছু ভেবে চিন্তে যাই, তখন অত কিছু ভাবনা চিন্তা করতাম না আর কি। আচ্ছা তখন আমরা একটা ঘটনা শুনেছি, মানে সুমন ভাই আমাদেরকে বলেছিলেন যে একটা স্কুল আছে একটা জায়গায়, যেখানে অ্যাপারেন্টলি 71-এ ওই যখন ছুটির ঘন্টা হলো তখন বাচ্চারা যখন বেরোচ্ছে, প্রাইমারি স্কুল টাইপের, তখন কয়েকটা বাচ্চাকে ওই হঠাৎ করে পাকিস্তানি আর্মি এসে ওরা ধরে রাখে। আচ্ছা ধরে ওখানে বন্দি করে রাখে, বেসিক্যালি বন্দি করে রাখে বিকজ ওদের ফ্যামিলি যারা ছিল গ্রামে, ওরা বিশ্বাস করতো যে ওদের ফ্যামিলির সাথে মুক্তিযুদ্ধের টাই আছে, তো ওদেরকে প্রেফার করার জন্য ওই বাচ্চাগুলোকে আটকে রাখে। তো লাস্টে ওই মুক্তিযুদ্ধ হয়ে গিয়ে দে রেস্কিউ দ্য কিডস, কিন্তু একটা ছেলে মারা যায়। আচ্ছা একটা ছোট ছেলে মারা যায়। তো প্রাইমারি স্কুল কত বড়ই হবে, পিচ্ছি বাচ্চা একটা। সো ইটস ভেরি ট্র্যাজিক স্টোরি। তো এখন যেটা হয়েছে যে ওখানে নাকি এরপর থেকে রাতের বেলা ওই যে রুমে ছেলেটা মারা গেছিল ওই রুমে নাকি ছুটির মানে ঘন্টা শোনা যায়, ঘন্টা শোনা যায়। এটা গ্রামবাসীরা আশেপাশে যা থাকে ওরা সবাই শুনে। আর ওই রাতে ওই রুমের মধ্যে নাকি যদি কেউ যায়, মানে ওখানে যে দারুণ টাইপের থাকে হোয়াটএভার, ওখানে নাকি ওই ব্ল্যাকবোর্ডে চকের আওয়াজ আসে। বইটা যদি কেউ রেখে যায়, বইগুলো সকালে থেকে পাঠাতে উল্টানো, ছিঁড়ে টেরা, মানে একটু হালকা কিওটিক সিচুয়েশন থাকে আর কি। তো সুমন ভাইয়ের কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো। সুমন ভাই আমাদেরকে বললো চলো এটা আমরা ইনভেস্টিগেট করি। তো উই ওয়েন্ট, গেলাম আমাদের সব ইকুইপমেন্ট নিয়ে। ওখানে গিয়ে মজার ব্যাপার যেটা হলো যে ইউজুয়ালি আমরা যখন কোথাও যাই তখন সেটআপ করি, সেটআপ করার কিছুক্ষণ পরে সামথিং স্টার্টস হ্যাপেনিং। এখানে যেটা হলো যে আমরা ওখানে ঢুকলাম উইথ আওয়ার ইকুইপমেন্টস 10টার দিকে। ঢোকার সাথে সাথেই সুমন ভাই জীবন দুজনই লাইক যে এখানে কিছু একটা আছে। ঢুকেই মানে কোন টাইম ওয়েস্ট হয়নি। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ওই সময় আমাদের এখন যেসব ইকুইপমেন্ট আছে তখন সবকিছু ছিল না, এটা প্রথম দিককার কথা। এবং ওই সময় অ্যাকচুয়ালি সাকিব যেটা বলছিল যে আমাদের ইনভেস্টিগেশন অনেক প্রবলেম ছিল, আমরা জানতাম না কি করতে হবে, মানে কি করতে হবে, হ্যাঁ কি করতে হবে না করতে হবে। সাকিব তো ঢুকেই ওনারা বলছেন যে এখানে কিছু একটা আছে, আজকে কিছু একটা হবে। আমি আবার অ্যাজ ইউজুয়াল আমি কই না কিছু নাই। তখন সাকিব কোন অবস্থাতে কিছুই বিশ্বাস করে না, মানে সবকিছুই না আর কি। এটা ভাই একদম পুরো ওর সাথে সারাদিন ফাইট করতে করতে গেলে আমি তখন গেছি মজা আর কি, স্কুলে সারা রাত থাকবো কি মজা। তো আমি আচ্ছা ঠিক আছে এগুলো আপনারা ফিল করেন ভালো, সেট আপ দ্য ইকুইপমেন্ট। তারপর দেখা যাবে। তখন আমাদের ক্যামেরা ছিল, একটা সাউন্ড রেকর্ডার ছিল। তো ক্যামেরা একটাই ছিল তখন, একটা ইনফ্রারেড ক্যামেরা ছিল, একটা সাউন্ড রেকর্ডার ছিল। তো ওই দুইটাই সেট আপ করছে, আর কিছু ছিল না আমাদের। সেট আপ করে তো এখন তো আমরা অনেক কিছু করি। এখন আমরা যে এন্ট্রি এক্সিট কোথায়, কল কোথায় ছাড়া আছে, বাথরুম কয়টা, রুমের ভিতরে আর কি আছে, বাতাস কোন দিকে, অনেক কিছু। তখন এসব কিছু আমরা দেখতাম না। আচ্ছা তখন সবকিছু ঠিকঠাক করে আমরা বসে আসছি। তো বসে আছি আর সুমন ভাই জীবন কনভিন্স যে এখনই কিছু একটা হবে। সময় খুব তাড়াহুড়ো কিছু সেট আপ করছি, সেট আপ করে বসেছি। তো আমরা 10টা দিয়ে গিয়েছি, সেট আপ করতে করতে এসছে 10:20, 10:30। ওকে, সেট আপ শেষ হয়েছে সাথে সাথে উই হার্ড দ্য বেল। আল্লাহ, শেষ হয়েছে ঠাং 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 করে স্পিড আপ করা শুরু করলো। আচ্ছা, প্রথমে ইট ওয়াজ লাইক ঠাং ঠাং, এন্ড দেন আস্তে আস্তে ঠাং ঠাং ঠাং, লয়টা বেড়ে যাচ্ছে, একদম বিটটা বাড়ছে। আর মজা পাবে যেটা হচ্ছে যে আমরা তো একদম স্কুলের মধ্যে, কিন্তু আমাদের মনে হচ্ছিল যে অনেক দূর থেকে ঘন্টা পাচ্ছে। আবার গ্রামের লোকজন আমার বলে যে স্কুল থেকেই ঘন্টা বাজে। আচ্ছা, এক্স্যাক্টলি কোথেকে, মানে আমাদের, মানে আমরা যেটা করলাম রুমের ভিতরে পৌঁছেছিলাম। সো আমাদের মনে হয় না যে রুমের ভিতর থেকে আসছে, সো উইথআউট বাইরে থেকে আসছে। সো আমরা ইমিডিয়েটলি বের হয়ে গেছি। আর ক্যামেরা তো একটাই ছিল, সো ক্যামেরাটা আমরা রুমের মধ্যে রেখে গেছি, আমরা নিজেরা বের হয়ে গেছি। বের হয়ে আমরা পুরো, স্কুলটা ছোট, জাস্ট প্রাইমারি ক্লাস 1 থেকে 5 এরকম যেটা ছিল আর কি। আমরা দৌড়ায় পুরো সার্কিট টার্কিট দিলাম। ওই বাইরে একটা তারণ ছিল, ওরে ঘুম থেকে তুললাম। তো খুব নর্মাল আর কি। ওটা কি ঘন্টা আওয়াজ শুনছে, বলে হ্যাঁ তো সবসময় হয়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, তো কোথেকে বাঁচতেছে? না, তো এখান থেকেই বাঁচছে। তো আমি বললাম না, এখান থেকে তো বাঁচতেছে না। আমরা ঘন্টাটাও খুঁজে বের করছি। আচ্ছা, ঘন্টা যেখানে আছে ওখানেই আছে। আর বাইরে ঘন্টার স্কুলের ঘন্টাগুলো যেগুলো হয় গ্রামে, যে ঘন্টা থাকে একটা, মানে ওটার মধ্যে
একটা থালার মতন থাকে, ওটার মধ্যে একটা হাতুড়ি টাইপের কিছু দিয়ে পিঠায়, রাইট? একটা সো ওখানে কিন্তু কোনো হাতুড়ি টাইপের কিছু নাই, জাস্ট শুধু ঘন্টাটা চলছে। ঘন্টাটা ওটা Right. পিটাতে হবে কিছু একটা দিয়ে, হ্যাঁ। রাইট? সো ওইটা অ্যাকচুয়ালি ক্লাসটা শেষ হওয়ার পর ওটা নিয়ে যায়, because ওটা নাকি অনেক সময় চুরি হয়ে যায়, ওইটা অনেকে বলে কি বা misplaced হয়। আচ্ছা কিন্তু ওটা কিন্তু ওখানে ছিল না, জাস্ট ঘন্টাটাই ছিল। আচ্ছা ওটা সব ঘন্টা আমরা খুঁজে বের করছি। হ্যাঁ। ঘন্টা দেখি ঘন্টা জায়গায় আছে, ওটা কোনো এটা মানে ঝুলানো নাই, ওটা ইনফ্যাক্ট একটা জায়গায় রাখা ছিল। আচ্ছা তো ওটা ওখানে আছে, ওটা কোনো কেউ বাজাচ্ছিল না। তো ততক্ষণে আওয়াজটা চলে গেছে। সো এটা আমাদের খুব ইন্টারেস্টিং লাগছে, বা আমি রেকর্ডও করছি জিনিসটা, রেকর্ডিং চেক করছি যে ঘন্টা আসছে নাকি। হ্যাঁ ঘন্টা আসছে, খুব সুন্দর, ভালো। তো ভালো কথা, তখন আমরা উই ওয়েন্ট ব্যাক, যার পরে আবার ওয়েট করতেছি, ওই ক্যামেরা আবার ট্রাইপড দিয়ে দাঁড়ায় আছি আমরা। তো হঠাৎ করে মানে ওই যে হরর মুভিতে দেখা না যে বোর্ডের উপর দিয়ে নখ টান দিলে একটা আওয়াজ হয়, কেমন যে একটা খ্যাচ এইরকম একটা আওয়াজ, বাট হরর মুভিতে তো লাউড হয় জিনিসটা, খুব ইরিটেটিং লাগে খুবই irritating। তো এখানে এটা খুব সফট, আচ্ছা মানে অ্যাজ ইফ খুব উইক একটা কিছু হাত একটা করতে লাগে, খুব সফট এই আওয়াজগুলো আমরা খ্যাচ 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 এগুলো শুনতেছি। And এবং ওই রুমের মধ্যে বেশ বড় একটা ব্ল্যাকবোর্ড ছিল, বিশাল অনেক পুরনো, হ্যাঁ ওই যে কালো অনেক সাদা হয়ে গেছে ইউজ করতে করতে, এবং নিচে চক ফোকাস আছে। So আমরা খুব টর্চ মর্চ ক্যামেরা ট্যামেরা নিয়ে বোর্ডের দিকে, কিন্তু বোর্ডে কিছু নাই। আচ্ছা খ্যাচ খ্যাচ কিছু আওয়াজ টাওয়াজ হলো, এই হলো। So আমরা আবার তখন যেটা করছিলাম যে ওই কিছু বইপত্র নিয়ে গেছিলাম। আমরা যেই জায়গায় আমরা যেটা করি যে বিভিন্ন সময় আমরা রেসপন্স বের করার জন্য কিছু আইটেমস নিয়ে যাই। আচ্ছা So ওখানে আমরা কিছু প্রাইমারি বইটা নিয়ে গেছিলাম, বাট এট দ্য সেম টাইম ওই ঘটনা ঘটেছিল ইন 71, আমরা গেছি 2 বছর আগে, মানে অনেকদিন পর So আমরা এখনকার প্রাইমারি বইটা নিয়ে গেছি, ওই আমার বইগুলো এখানে রাখছি। এবং হঠাৎ করে দেখি যে একটা বইয়ের ঠাস করে মলারটা খুলে গেল, খুলে গেল, খুলে গিয়ে আমরা তো ক্যামেরাটা ও মাই গড কি হচ্ছে এগুলো এসে, আমিও তখন বেশ কনভিন্স কিছুটা হচ্ছে। খুললো, খুলে আর মানে একটা পার্টিকুলার পাতা এসে থামলো, তারপরে কিছু হয় না। আমাদের ক্যামেরা রেডি, কিছুটা হবে, হয়তো বইটা ছিড়বে, এই নাথিংস হ্যাপেনিং। তারপর আবার খসখস আওয়াজ বোর্ডে, আবার ক্যামেরা মুভ টুয়ার্ডস দ্য বোর্ড, দেয়ার ইজ নাথিং অন দ্য বোর্ড। এইভাবে চললো, মানে বই থেকে একটা আওয়াজ আসে, বই দিকে আমরা টার্ন করি, কিন্তু বই দেখে ওই পাতা দিয়ে আসছে। পেজের একটা আওয়াজ আছে না, ওই আওয়াজটা আমরা বই দিকে টার্ন করি, তারপর ওইভাবেই থাকে। তারপর আমরা দুজন দুই দিকে তাকায় থাকলাম আর কি, মানে জীবনে বললাম যে ক্যামেরা ধর বোর্ডের দিকে, আমরা বইয়ের দিকে তাকায় আছি। আচ্ছা এটা করার পরে আর কোনো কিছুই হয় না, আচ্ছা আওয়াজও নাই, বইও নাই। এন্ড এইভাবে চললো ফর স্লাইটলি মোর দেন 2 মিনিটস। এইভাবে চললো, কিছু হচ্ছে না, আমাদের ফাইন, তাহলে বোধহয় যা হওয়ার হয়ে গেছে। তখন আমরা আবার ওই ক্যামেরা ট্রাইপডে রাখলাম, পুরো ফুল রুম কভার করার জন্য বসে আছি। হঠাৎ করে একটা হালকা আওয়াজ আসলো, যে আওয়াজটা ওই যে বিড়াল রাতে কান্দে না, কিছুটা ওটার মতো আর কি। রাতের বেলা শুনলে বেশ ভয়ঙ্কর ভয় লাগে আর কি। সো ওটা আমরা রেকর্ড করলাম। সো ওটা এখন ওটা কি বিড়াল কাচ্ছে নাকি বাচ্চা কাচ্ছে আমরা জানি না, ওটা রেকর্ড করলাম। আমরা কথা বললাম যে এখানে কি কিছু আছে নাকি, ইফ দেয়ার সাম স্পিরিট হিয়ার, তাহলে আমার সাথে কমিউনিকেট করো, আমরা এখানে কমিউনিকেট করার জন্য আসছি সেই। তো ওই আওয়াজটা আরো কয়েকবার হলো, তো থেমে গেল। সো থেমে যাওয়ার পর আমরা আবার ইনভেস্টিগেট করতে বের হলাম আশেপাশে কোনো বিড়াল আছে নাকি। আমরা ঘোরাঘুরি করে আমরা কোনো বিড়াল টিড়াল পাইনি। এগুলো করতে করতে তখন বাজে হয়তো রাত 12:30 একটা, খুব ফাস্ট হয়েছে সবকিছু। আচ্ছা ফাস্ট হয়ে গেল, তারপর আবার ওই ঘন্টার আওয়াজটা আসলো, আচ্ছা ঠ্যাং 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 ঘন্টাটা আসলো, এসে আবার মিলিয়ে গেল। আচ্ছা এরপরে আমরা আরো 1 ঘন্টা ছিলাম ওখানে, 2টা পর্যন্ত। আর এটা হ্যাঁ এরকম একটা কিছু, তারপর আর কিছু হয়নি, নাথিং হ্যাপেন। আর ওই যে ওই আওয়াজের ব্যাপারটা যখন আসছি, আরেকটা উইয়ার্ড একটা নয়েজ হচ্ছিল, মানে মানে সে মানে কিছু ভাঙার আওয়াজ, সে কাঠের মানে মট টাইপের টাক টুক এই টাইপের কিছু আওয়াজ ছিল, যেটা আমরা কোন অবস্থায় এই আওয়াজটা নিয়ে মানে অন্যান্য বিড়াল কান্নার আওয়াজের চেয়ে এই আওয়াজটা বেশি ডিস্টার্বিং ছিল। মানে শুনে মনে হয় কি যে কেউ কোন একটা খুব সে কাঠের অনেকগুলো টুকরো উপর দিয়ে কেউ যদি হাঁটে, মানে কেমন যিনি উইয়ার্ড একটা মট একটা আওয়াজ,
এই আওয়াজটা আমাদের অনেক ভুগেছে, এটার জন্য আমরা ইনফ্যাক্ট অনেক জায়গায় মানে এখান থেকে এখানে গেছিলাম, আমরা হেঁটে উই ওয়ার ফলোইং ইট ফর সাম টাইম। হ্যাঁ মানে এটা নিয়ে এটা অনেক কাহিনী, বাট আওয়াজটা নর্মালি যদি আমরা শুনি মনে হবে যে এটা খুব নর্মাল একটা আওয়াজ, কিন্তু পার্টিকুলার ওই সময় ওই এনভায়রনমেন্টে কেন জানি আওয়াজটা ভালো লাগছিল না, এবং এই আওয়াজটা নিয়ে আমিও অতটা ইয়ে করিনি, সাকিব অতটা বার্তা দিতে নেই, বাট জিব্রান এটা নিয়ে অনেক লাফ যে এই আওয়াজটা কিসের, এই আওয়াজটা কিসের। আমরা প্রথমে এটা হচ্ছে কি প্রথম দিককার ইনভেস্টিগেশন, তো তখন আমরা অত এক্সপিরিয়েন্স ছিলাম না। আচ্ছা, সো পরে এখন যদি হতো তাহলে ডেফিনেটলি আমরা অন্যভাবে হ্যান্ডেল করতাম, বাট এই আওয়াজটা নিয়ে অনেক উল্টাপাল্টা অবস্থা হয়েছিল, মানে আমরা একবার আলাদা হয়ে যাই আবার এটা নিয়ে অনেক কাহিনী ছিল। পরে এখন আমরা এটা নিয়ে অনেক, এই গল্পটা নিয়ে আমরা ওরকম আলাপও করি নেই। এটার আরেকটা কারণ হচ্ছে যে এইটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলাপ করার কথা না, রাইট? মানে আচ্ছা, এটা নিয়ে অনেক কাহিনী হয়েছিল। পরে আমরা যেখানে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম ওইখানকার গ্রামের যে একটু মাতবর টাইপের একজন থাকে, উনি বেশ এটা নিয়ে অনেক প্রবলেম করছিল আমাদের সাথে। এটা পর অনেক দূর গিয়েছিল আর কি ঘটনাটা, খুব বাজে একটা জায়গায়, যে কারণে আমরা এটা নিয়ে কোনো রকম কখনো কথা বলিনি, আর আমাদের ইনভেস্টিগেশনও ইনকনক্লুসিভ ছিল আর কি actually. Okay, so we came back with a lot of evidence. We came back with some ওইটা বলতেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল যেটা আসার পরে বের হয়েছে। What we did was আমরা তো ওই ব্ল্যাকবোর্ডের ভিডিও করেছিলাম, তো তখন আমরা অনেক নিউ ছিলাম। এখন হলে যেটা করতাম, we were taking pictures, একদম like still pictures দিতাম, তখন still picture নেই। আমরা ভিডিও করে নিয়ে আসছি, আসার পরে সুমন ভাইয়ের মাথায় ঢুকছে যে স্ক্র্যাচিং আওয়াজ হয়েছে, আমাদের মনে হচ্ছে ব্ল্যাকবোর্ড থেকে আসছে, তখন ব্ল্যাকবোর্ড থেকে আসছে। মানে এখানে নিশ্চয়ই কিছুটা হয়েছে যেটা আমরা ওখানে অন্ধকারে টর্চ ফর্চ দিয়ে দেখি নাই। সুমন ভাই তারপরে ওইটাকে অনেক কন্ট্রাস্ট ইয়ে করছে আর কি, খেলছে আর কি ওই ফুটেজটা নিয়ে, মানে CMY কে ওইটার ইয়েতে আইনা অনেক কিছু করছে। করার পরে একদিন আমাদের ফোন দিচ্ছে যে তোমরা আসো, একটা কিছু বোধহয় পাওয়া গেছে। আমরা গেছি, যাওয়ার পরে উনি একটা মানে অনেক ট্রিকের একটা ছবি বের করছে, মানে কালার টালার কন্ট্রাস্ট করে। সো দেয়ারস আ বোর্ডের নিচের দিকে টুয়ার্ডস দ্য লেফট সাইড, নিচের দিকে টুয়ার্ডস দ্য লেফট সাইড কি জানি একটা মানে আঁকা টাইপের আর কি। আচ্ছা, মানে ও খুব ফেইন্ট ভাবে দেখা যাচ্ছে। তাই বললাম যে এটি তো সময় বলে যে জিনিসটা মানে দেখে কিছু কি মনে হচ্ছে, প্রথমে মনে হচ্ছে জাস্ট একটা মানে কিছু একটা মানে স্কুইগল টাইপের আর কি, এটা কোনো ইয়ে না। আচ্ছা, মানে কোনো ওয়ার্ড না। বলছে একটু ভালো করে দেখা তো এখানে কিছু মানে ক্যান ইউ সি এনিথিং এটার মধ্যে, কিন্তু আমার মানে না, উনি প্রথমে কিছু বলেন, উনি বলছে তুমি ভালো করে এটা দেখো। তো ওটা দেখে প্রথমে আমি জীবন বললাম যে না, এটা কোথেকে আসলো, সেটাই তো, এটা কোথেকে আসলো। তোমার বলছে না, এটা এখানে ছিল, এটা আমরা অন্ধকারে দেখতে পাইনি। আচ্ছা, আর আমরা যেটা করি, আমরা দিনের বেলা ফেরত যাই না, ওই রাতে যখন চলে আসি আমরা চলে আসি। সো ওটা দিকে কিছুক্ষণ থাকার পরে তখন হঠাৎ জিবরান বলে কি দোস্ত, এটা দেখতে তো ওটা লেখার মতো লাগছে। অবশ্যই যে লেখার মতো লাগছে মানে বলে না, ইট লুকস লাইক লেটার, দুইটা লেটার মতো লাগছে। তারপরে আমরা ও বলার পরে পাওয়ার অফ সাজেশন, ও বলছে আমার হ্যাঁ তাই তো লেটার মতো লাগছে। তারপরে আমি বলছি দোস্ত আর কিছু বলিস, আসলে ভাই বলছে হ্যাঁ এটা ডিসকাস করো না, দুজন দুইটা মানে নিজেরা চিন্তা করো কি লাগতেছে, এন্ড দেন ইন্ডিপেন্ডেন্টলি বলো যে এটা আমার কাছে এটা লাগতেছে, বুঝছো, ডিসকাস করে বললো না। আচ্ছা, তখন লাইক শোনো, ইট লুকস লাইক দ্য ওয়ার্ড ছুটি। হ্যাঁ, আচ্ছা, ইট লুকস লাইক দ্য মানে এমন ভাবে লিখছে যে তুমি অ্যাটলিস্ট 2 মিনিট ধরে তাকে বুঝবা না যে এটা ছুটি। আচ্ছা, আচ্ছা, বাট অনেকক্ষণ তাকা থাকলে, চিন্তা করতে থাকলে ইট জাম্পস আউট। অনেকক্ষণ পরে বুঝলাম যে এই প্যাটার্নটা আসলে বাংলা 6 রসুকার 9 রসুকার। আচ্ছা, আচ্ছা, এই উইয়ার্ড জিনিসটা হচ্ছে একটা এমবেডেড করা, মানে শেষের এক মিনিট হয় না, এক টানে লেখা। হ্যাঁ, ইটস নট লাইক পাশাপাশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম এক টানে লেখা। হ্যাঁ, মানে ইটস লাইক ফল লিখে ওইটার উপরই টয় রসিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং খুব সুন্দর ভাবে লেখাটা, মানে লেখাটা খুব, সে আমরা যদি বাম হাতে এখন যদি লিখতে চাই যে টাইপের হবে ওরকম। ঘটনা কিন্তু এখন শেষ হয় নাই, ঘটনা আমি বুঝতে পারছি, কারণ ঘটনা এখন শুরু হয়েছে। হ্যাঁ, একদম একদম। ওয়েল, আমরা যখন ভিডিও ফুটেজ নিয়ে যখন বাসায় বসছি, ভিডিও ফুটেজ নিয়ে বাসায় বসার পরে ভিডিও ফুটেজ গুলোর মধ্যে একটা প্রবলেম, মানে একটা নয়েজ, মানে কি একটা সে যেখানে আমরা ক্যামেরা ধরছি ওখানে ক্যামেরাতে একটা প্রবলেম দেখা গেছে, মানে মাঝখানে একটা দাগ টাইপের একটা জিনিস। আচ্ছা, ফুটেজ যখন প্রথম দিকে ছিল তখন ইট ওয়াজ ফাইন,
আচ্ছা, পরের দিকের ফুটেজ গুলোতে এরকম আমরা কোনো মতেই ধরতে পারতেছি না জিনিসটা কি। ইনফ্যাক্ট তখনও সাকিব জিবরান হচ্ছে বাসায়, আমি তখন ওদের যখন ডাকাইছি, আলটিমেটলি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে শেষে আমরা ফিগার আউট করছি যে আমরা যে ভিডিওতে যেই মানে নয়েজটা দেখতেছি, সামনে একটা প্রবলেমটা অ্যাকচুয়ালি আমাদের ক্যামেরার লেন্সের মধ্যে। আচ্ছা, আমাদের ক্যামেরার লেন্সের মধ্যে সাদা একটা দাগ ছিল, যে কারণে ভিডিওর মধ্যে সব জায়গায় সাদা সাদা একটা জিনিস দেখা গেছে, এবং ওটা হচ্ছে একটা চকের দাগ। আচ্ছা, ব্ল্যাকবোর্ডের মধ্যে যে চক আঁকে, চক দিয়ে আমরা যে লিখি, এই চক, এবং এই চক ওখানে কোথাও কোনো রকম চক ছিল না। আচ্ছা, এবং ওই চকের দাগ দেখার সাথে সাথে আমরা ক্যামেরা চেক করছি, ক্যামেরার মধ্যে কিচ্ছু নাই, কোনো চকের দাগ নাই। আমরা যখন দাম করছি তখনও তো আমরা চকটক দেখি না, দেখলে আমরা বুঝতে পারতাম। আমাদের ক্যামেরার ব্যাকটার মধ্যে আরেকটা কম্পার্টমেন্ট থাকে, ওই কম্পার্টমেন্টের মধ্যে টেপ থাকে, টেপের কম্পার্টমেন্ট দেখছি, ওখানে কিচ্ছু নাই, কোথাও কোনো চকের কোনো আলামত নাই। সবচেয়ে মজা মানে কি, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তখন আমাদের মাথায় একটা জিনিস আসলো, আমরা দোকান থেকে এক গাদা চক, বড় বড় চক কিনে আমরা চকগুলো ভাঙা শুরু করলাম। আচ্ছা, এবং গেস হোয়াট, এটা কিসের আওয়াজ? আমরা যে মট আওয়াজ গুলো শুনছি, চক ভাঙার আওয়াজ ছিল। এক্স্যাক্টলি, চক ভাঙার আওয়াজটা শুনছো না? রাস্তা জানো না কেন? হ্যাঁ, আমি একদম এখন একসাথে যদি তুমি চক যদি মুড়া মানে ধরে ধরে ভাঙতে থাকো, একদম একটা ইউনিক একটা আওয়াজ আছে, দ্যাট ওয়াজ দ্য নয়েজ। আমরা ওই দিন এই আওয়াজটা শুনছি, বাট ওখানে কোথাও আমরা কোনো চকের আলামত পাই নাই, এই হয় নাই। আমাদের এই জিনিসের পরে এটা যদি অথরিটি জানে, ওদের মেরেই ফেলবে, বাট আমরা আবার ব্যাক করছিলাম। আমরা আবার ব্যাক করছি ইনভেস্টিগেট করতে, না আমরা ওই ব্ল্যাকবোর্ডের ওই যে লেখা যেটা আসছে, তখন তো অন্ধকার, আমরা এবার গেছি দিনের বেলা যাওয়ার পরে আমরা পুরা ওখানে খুঁজছি যে কি আছে না আছে, এবং আমরা যে গেছি এটাও গেছি কিন্তু বেশ অনেকদিন পরে, সাথে সাথে আমরা যাইনি। আচ্ছা, ওই সময় বললাম না যে বেশ একটা প্রবলেম হয়েছিল, আমরা মানে গ্রামবাসীরা একটু উত্তেজিত হয়ে গেছিল। তারপরে অন্য ধরনের কানেকশন ইউজ করে আমরা গেছিলাম, এবং আমরা বলছি আমরা এখানে থাকবো না, আমরা জাস্ট 1 ঘন্টার জন্য যাবো। 1 ঘন্টা না, ছিলাম আলটিমেটলি 3-4 ঘন্টা। এবং ওই ছুটি লেখার যে ছুটি লেখাটা, ওই যে কোথায় আছে কি, মানে যে জায়গায় ইয়ে করা, আমরা আলটিমেটলি যেটা বোঝা গেছে সেটা হচ্ছে যে কেউ যদি ব্ল্যাকবোর্ডের মধ্যে মানে খুব জোরে খামচি দিয়ে যদি ছুটিটা লিখতো, লেখার পরে তারপরে যদি চক দিয়ে যদি ওই জায়গাটা ঘষে, যে জায়গাটাতে গর্ত হয়ে গেছে ওখানে কিন্তু ওই চকের পুরো আটকে যায়। একদম ব্যাপারটা ওরকম। হ্যাঁ, এবং ওরকম। এবং আরেকটা উইয়ার্ড জিনিস আমরা দেখছি, খামচি দিয়ে লেখা ওই বোর্ডের মধ্যেই। আচ্ছা, আমাদের তো স্টিল ছিল, আমরা তো ভিডিওতে ইয়ে করছি, সো ওই জায়গাটা আমাদের পাই নাই। ওই কথাটা খুবই সিম্পল কথা, কিন্তু খুব স্কেয়ারি লাগছে আমাদের কাছে। এরকম, সেটা হচ্ছে পানি খাবো, সুন্দর করে লেখা, পানি খাবো। এবং এইটা কেন ভয় লাগছে আমরা জানি না, ওইটা দেখে না, দিনের বেলা আমাদের ওইটা দেখে খুব ভয় লাগছে। ভূত। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাসেল আছি, সাথে চলছে ভূত FM and the night comes alive with গ্রামীণ ফোন। আপনারা শুনছেন 88.2 FM, এবং আমরা ভূত FM এর একটি স্পেশাল এপিসোড করছি, এবং এটাকে বলতে পারি ঈদ স্পেশাল। অ্যান্ড আপনারা সবাই শুনছেন সেইটা, আশা করছি যে যেখানে আছেন অনেকে এনজয় করছেন। SMS এ দেখতে পাচ্ছি যে অনেকেই প্রশংসা করছেন। নাহিদ আমাদের এখানে SMS করেছেন, আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি। এখানে নাইম এছাড়া আমাদের এখানে SMS করেছেন দেখতে পাচ্ছি। আবরার আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এখানে সুগন্ধা এছাড়া আমাদের SMS করেছেন। স্নিগ্ধা বেইলি রোড থেকে আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, ঢাকা থেকে, আর অনেকেই। সো আমরা 19 ফেব্রুয়ারি 2011 চলে যাব, এবং সেখানে ওয়াহিদ নামে একজন আছেন, আমাদের গেস্ট হিসেবে এসেছিলেন, এবং অদ্ভুত একটা ঘটনা তিনি শেয়ার করছিলেন, এবং একটা ছাদের ঘটনা তিনি শেয়ার করছেন, যে ছাদটায় নিজেকে না, ঘটনাটা শুনতে হবে। চলুন শুনে আসি ওয়াহিদের চমৎকার সেই ঘটনাটি। ভাই, আমার নাম হচ্ছে ওয়াহিদ। ওয়াহিদ, জি, বাংলা মোটরে থাকি।
ওকে, তো ওয়াহিদ আপনার আপনাকে আমি একবার শুনেছিলাম যে আপনি গত সপ্তাহেও আসবেন, জি ভাইয়া। বাট গত সপ্তাহে আপনি আসেননি। এর কোনো স্পেসিফিক কোনো কারণ আছে? জি ভাইয়া, সত্য কথা বলতে লাস্ট ফ্রাইডেতে আমি আসিনি। অনেকে জিনিসটা মনে করে যে খুব ফানি কিছু একটা বা নিজে বানিয়ে বলছে এরকম কিছু একটা, সো অনলি সেটার জন্যই আসা হয়নি আর কি। আমি আসিনি, মনে করতাম যে যদি আমি কিছু বলি তাহলে মানুষ মনে করবে কি যে আমি হয়তো বানিয়ে বলছি বা এটা নিছক কোনো ঘটনা বা কোনো কাহিনী। বাট আমি বলতে চাই যে এটা কোনো ঘটনা না, কোনো কাহিনী না, একমাত্র যাদের সাথে হয়েছে তারাই এটা ফিল করতে পারবে। আর একটা রিকোয়েস্ট সবার কাছে, সেটা হচ্ছে যে এটা নিয়ে কখনো কোনো সময় ফান করবেন না। ওকে, আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে আপনার মেইনলি আপনার মানে কোন ধরনের সমস্যা হয় বা কি কারণে আজকে আপনি কোন ধরনের ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান? কোন ধরনের কোনো সমস্যা আপনার জীবনে কি আছে? হ্যাঁ, আমার সাথে প্রায় এরকম কিছু একটা অলওয়েজ হতে থাকে। আমার বাসার সাথে আর কি আগে একটা পুরনো কবর ছিল একটা, তো ওইটার উপরে এখন আমার ছোট চাচা ওখানে বিল্ডিং বানিয়েছে। আচ্ছা, তো এটা হওয়ার পর থেকেই তা কিছু একটা হতো আর কি, সবসময় ফিল করতে পারতাম। তো একদিন হঠাৎ রাতের বেলা ডিনার করার পরে ছাদে উঠি 12:30 একটার দিকে। ছাদে ওঠার পরে ছাদের যে রেলিং ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকি ফোনে। তো তার হঠাৎ আগে আপনি আমাকে বলছিলেন যে আপনাদের বাসায় রিসেন্টলি হুজুরও ডাকা হয়েছিল। জি 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 সেটা একটু বলবেন যে মানে আপনার কবরের ব্যাপারটা বলেন এবং কবরের ঘটনা আমাকে একটু আগে বলেন যে কবরের ঘটনাটা কি ঘটেছিল বা কবরেরটা আপনি আমাকে যেভাবে বলেছিলেন আর কি সেইভাবে শুনতে যাচ্ছি যে কবরটা নিয়ে আপনাদের কি ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তো আব্বুদের কাছে শুনেছি যে এখানে একটা পুরনো কবর ছিল, তো ওইখানে ছোট চাচা পরে বিল্ডিং বানায়। আর এটা যে কবরটা ছিল তা এর আগে যাদের এখানে থাকতো তারা বলতো যে এটা কখনো ভেঙো না বা এটা এখানেই থাকুক সবসময়। তো চাচা এটা মানেননি, ওইটা ভেঙে ওইখানে বিল্ডিং বানিয়েছে। তো সাইডে ওই কবরের জায়গাটা খালি থাকতো আচ্ছা, অলওয়েজ, বাট ওইখানে ময়লা জিনিসপত্র ফেলতো। তো একদিন হঠাৎ করে এরকম আমার সাথে ফিল করলাম যে আমার সাথে খারাপ কিছু হয় অলওয়েজ। তো বাসায় বলার পরে যে আব্বুরা বলে যে না এটা কিছু না, এটা হয়তো বা মনের ভয় বা সামথিং ভুল হতে পারে মনের। হ্যাঁ, তো এই রোজার সময় হুজুর আসেন আমাদের বাসায়, কোরআন শরীফ খতম হয়। তো হুজুরকে বলি আমি যে আমাদের সাথে এরকম হয়। তো আব্বু বললো যে হুজুর এই জিনিসটা তো খুব ভয়, বা ওরা ভয় পায়, এটা কি করা যায়? তো হুজুর বললেন যে এটা তেমন কিছু না, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ থাকে, জিনদের মধ্যে এরকম ভালো মন্দ থাকে। রাইট, তো এটা ভালো হবে যে ওদের কিছু না করা, মানে আপনার ওই যে বেঁধে দেওয়া সেটাই, যে বিল্ডিং বাসা বাদ দেয় বা সেরকম কিছু একটা। তো হুজুর বলছে যে এরকম কিছু করার দরকার নেই, সে আপনাদের খারাপ চায় না। আচ্ছা, ওকে। তো আপনি কিভাবে তাদের উপস্থিতি প্রথম টের পেয়েছিলেন? মানে আপনাদের বাসায় যে তারা আসা যাওয়া করছে বা এই ধরনের কোনো কিছু ঘটছে, এটা কিভাবে টের পেয়েছিলেন? এটা আমি ফার্স্ট টের পাই এই রোজা ঈদের পরপর। একদিন রাতে ছাদের বেলা ডিনার করে ছাদে উঠিস 12:30 একটার দিকে। উঠে আমার ছাদের রেলিং এর পাশে দাঁড়িয়ে থাকি। তো আমার বাসা আর আমার সাথের বাসাটা একদম ক্লোজ, ছাদটা একদম ক্লোজ, এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়া যায়, এরকম ডিস্টেন্সটা হচ্ছে এরকম। তো ওই বাসায় আমার ছোটবেলার ফ্রেন্ড থাকে সাগর, একসাথেই ছোট থেকে বড় হয়েছি। তো হঠাৎ করে দেখি ওদের ছাদটা একদম অন্ধকার থাকে। আচ্ছা, তো হঠাৎ করে আমি মানে বুঝতে পারি যে ওই ছাদে দুজন হাঁটতেছে, কেউ আমাদের সাইজের। তো জিনিসটা দেখে খুব অবাক হই যে এত রাতে ছাদে আমাদের মতো দুজন, এই বিল্ডিং এ আমি আর ও ছাড়া আমাদের এই বয়সে কেউ নেই। আচ্ছা, তো মনে মনে ক্যালকুলেট করতে থাকি যে কে হতে পারে এটা। তো একটু ভয় লাগে তখন থেকেই যে এই দুইটা কে। তারপরে আস্তে আস্তে যখন সামনের দিকে দেখার চেষ্টা করি, তো দেখি যে হাঁটতে হাঁটতে দুজন ওই ওদের ছাদের কর্নারে চলে গেল। তো আমি আরেকটু ক্লোজ যাই আমার ছাদের, তো দেখার চেষ্টা করি যে এরা কে। তো ওরা যখন টার্ন নিয়ে আমার দিকে আসছিল, তো আমি আস্তে আস্তে ভয় পাচ্ছিলাম যে কারা এই দুইটা এত রাতের বেলা। তো হঠাৎ করে যখন ক্লোজলি চলে আসলো, তো একজন আমার দিকে তাকালো। আর ওইটা মনে হয়েছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ কোনো একটা রাত, আমি কখনোই ভুলবো না। তাকিয়ে দেখি একটা আমি, একটা সাগর। মানে আপনি আপনার নিজেকেই দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সামনের ছাদটায়। হ্যাঁ, আর এট দ্যাট টাইম আমি পুরো ঘামাই গেছিলাম, ভিজে গেছি ঘামে।
আর মাইন্ডটা আপনার সোয়েটিং হচ্ছে। এক্স্যাক্টলি। আর এত ভয় পেয়ে গেছিলাম যে মাথা 1 মিনিটের জন্য একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিল যে কি দেখলাম এটা। আমি বুঝতে পারতেছি যে আমার সাথে কিছু হচ্ছে, আমি কাঁপতেছিলাম লিটারেলি। আমি বুঝতেছিলাম যে আমার লেফট সাইডে সিঁড়ি নিচে যাওয়ার, বাট আমি এগোতে পারছিলাম না। আচ্ছা, জাস্ট 2 বা 3 সেকেন্ডের মতো ঘটনাটা হবে। আমি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম 2-3 সেকেন্ডের জন্য যে আমি এটা কি দেখলাম। তারপরে সাথে সাথে নিচে দৌড় দিয়ে এসে বলি যে এরকম এরকম ব্যাপার। তো উপরে আসলো আমার সাথে আব্বু, এসে দেখে এরকম কোনো কিছু নেই। পরে বললো যে না এগুলো কিছু না, মনে হয়তো বা কোনো কিছু ভুল। বাট তার কিছুদিন পরে আমার ছোট আপু আবার ছাদে উঠে একদিন, ছাদে উঠে দেখে যে সেম কাহিনী, যে ওদের ছাদের কর্নারে 2টা বড় বড় গাছ আছে টবে। তো দেখে ছোট আপু হুবহু সেম একটা আপুকে দেখে হাসছে, মানে একদম উনি আবার ওনাকে সেম দেখছেন। হুবহু আপুকে দেখে হাসতেছে। আপু তখন অজ্ঞান হয়ে গেছিল। তার মানে এই ঘটনাটা শুধুমাত্র আপনাদের সাথে ঘটে এরকম না, এই ঘটনাটা আপনাদের মানে ফ্যামিলির আরো অনেক সাথে ঘটেছে। আচ্ছা, কোনো স্মেল বা এরকম কোনো কিছু পান? আরেকটা যেটা হয় আমি আপনাকে বললাম ভাইয়া, যে মাঝে মধ্যে আমার রুমটা হচ্ছে মানে একটা দেয়ালের সাইডে পুরোটা খোলা, মানে থাই গ্লাস করা, গ্রিন নাই কোনো। তো খুলে টুলে ঘুমাই সব। তো একদিন রাতের বেলা হঠাৎ আমার রুমটা স্মেলে ভরে গেল, ভালো সুন্দর স্মেলে। তো হঠাৎ করে স্মেল তো অবাক লাগার কথা। তারপরে আমি অ্যাজ ইউজুয়ালি ঘুমিয়েছিলাম। তো হঠাৎ করে দেখি যে আমার পায়ের কাছে কেউ বসলে একটা ফিল পাওয়া যায় না, যেমন যে সাথে কেউ বসছে আমার বেডে, আমি ফিল করতে পারবো এক্স্যাক্টলি। তো আমি বুঝলাম যে আমার পায়ের কাছে কেউ বসছে। তো উকি দিয়ে দেখি কেউ নেই, কেউ নেই একদম। ওইখানে আমি কাঁথা নিচে ভিজে গেলাম আবার। তারপরে মানে কি বলবো, মানে এত ভয়ঙ্কর ছিল। আর আমার খাটটা আস্তে আস্তে ভাইব্রেট করছিল, এরকম আস্তে আস্তে হিল ছিল। তো আমি মনে মনে চিন্তা করলাম যে ভূমিকম্প হচ্ছে নাকি। তারপর আমার বেডের একদম সামনাসামনি হচ্ছে আমার পিসি টেবিলটা, তো ওর উপরে একটা পানির বটল ছিল। তো আমি ওটার দিকে তাকালাম যে পানি হিলছে নাকি, তাহলে তো বুঝতে পারবো যে ভূমিকম্প হচ্ছে নাকি। তারপর দেখলাম না, পানিটা হিলছে না, আমার খাটটাই হিলতেছে। ওকে, এত ভয় পাইছিলাম এট দ্যাট টাইম, আমি না উঠতে পারতেছিলাম না কিছু বলতে পারছিলাম, জাস্ট দোয়া পড়তেছিলাম মনে মনে। আর এটা মাঝে মধ্যেই আমার সাথে হয়। আচ্ছা, আপনাদের বাসায় শুধুমাত্র আপনি আপনার বোন ছাড়া আর কারোর সাথে কোনো কিছু ঘটেছে বা কেউ কোনো কিছু দেখেছেন? না, কেউ দেখে নাই, বাট এরকম ফিল করে অনেকে যে হঠাৎ করে রাতের বেলা ঘুমাচ্ছে, কিছু একটা পড়ে গেল, তাপাস করে পরে আবার উঠায় আবার পরে, এরকম হয়। এরকম মাঝে মাঝে মধ্যে মানে স্মেলে ভরে যায় ঘর। এই স্মেলটা এটা সবসময় হয়। এটা কি আপনি ছাড়া অন্য কেউ পায়? হ্যাঁ, আমার আম্মুও পাইছে। আপনার আম্মুও পেয়েছেন? সো এই ব্যাপারটা যখন আপনারা হুজুরকে ডাকলেন তখন হুজুর বলেন যে হুজুরের যে কথাটা, সেটা আমার কাছে একটা জিনিসই শুধুমাত্র মনে হলো যে উনি যেহেতু আপনারা ভালো স্মেল পাচ্ছেন, তো আমারও মনে হচ্ছে যারা আছেন বা যারা আপনি মনে করছেন যে কারো অস্তিত্ব খুঁজে পাচ্ছেন আপনি সেখানে, এবং আমার মনে হয় যে সেটা ভয়ের কিছু নেই। কারণ আমি শুনেছি যে ভালো আত্মা বা জিন যাই বলি না কেন বা যা কিছুই হোক না কেন, স্মেলটা নাকি তাদের ভালো হয়, মানে খারাপ হয় না অ্যাটলিস্ট। সো এটা তেমন হয় এত ভয় পাওয়ার কিছু নেই। বাট আমি জানি যে আপনি বলবেন যে আসলে যাদের সাথে ঘটে তারাই, হ্যাঁ, তো মানে তারাই আসলে এই যে অনেকেই এক্সপেরিয়েন্স করতে চান এই ঘটনাগুলো, কিন্তু আসলে যাদের সাথে ঘটে তারাই বুঝতে পারেন যে ঘটনাগুলো কত ভয়াবহ হতে পারে, তাই না? সবসময় এটা এই জিনিসটা কিন্তু মানে একদম সবকিছু অন্যরকম হয়ে যায়। Bhoot FM tonight. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও 48.0 FM, চলছে ভূত FM এর স্পেশাল এপিসোড, এবং এটা ঈদ স্পেশাল, এবং আশা করছি আপনারা সবাই অনেক এনজয় করছেন। ভূত FM খুব অদ্ভুত মানুষরা আগে আসতেন এবং এখনো আসেন, খুবই অদ্ভুত ধরনের, এবং তারা শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন চিন্তা ভাবনা কারোর সাথে কারোটা মিল নাই, কিন্তু ভূত FM এসে কেন যেন এক হয়ে যান, কারণ তারা সবাই এই প্যারানর্মাল জিনিসপত্রগুলোর সাথে একটা সম্পৃক্ততা আছে, পছন্দ করেন, ভয় পেতে ভালোবাসেন। ভয় পেতে কিন্তু অনেক সাহসী হতে হয়, এবং ভয় পেতে হলে, ভয়ের ভেতরে মজা পেতে হলে আসলে মানে এটা কোনো তুলনা হয় না যে কেমন হতে হয়। তো আমাদের ওই দিন আমাদের ওখানে ছিলেন সাঁওতাল সম্প্রদায় থেকে
এলিজাবেথ আপু, এবং তিনি তাদের বেশ কিছু ঘটনা শেয়ার করেছিলেন, এবং আমরা ওই ঘটনাগুলোর মাধ্যমে আমরা তাদের সম্পর্কে অনেক ভালোভাবে জানতে পারি, এবং অনেক ইন্টারেস্টিং ছিল সেটা, এবং আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবং সেই জন্যই আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়, এবং এটা হচ্ছে 2 এপ্রিল 2020। আমি আসলে সাঁওতাল সম্প্রদায়ের একজন মেয়ে। তো সেইভাবে আমাদের নিজেদের কমিউনিটির ভিতরে, আমাদের সংস্কৃতির ভিতরে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো বা অনেকে জানেন না। তো আমি ভূত এফএম যেহেতু শুনি, সেই জন্য আমার মনে হয়েছে যে এই ধরনের কিছু ঘটনা আমি হয়তো শেয়ার করতে পারি। বিশেষভাবে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন রহনপুরের একটা কাহিনী ছিল, যে কাহিনীটাতে ছোট ছোট কিছু বামুন টাইপের লোকের কথা বলা হয়েছিল। তো যে কারণে আমার মনে হয়েছে যে আসলে এটা আমি জানি এই ব্যাপারটা। তো আমি কিন্তু মানে সত্যি কথা বলতে কি, যে আমি প্রথমে যখন রহনপুরের ঘটনাটা আপনি বলছিলেন না, ওটা আমি প্রথমে যখন শুনেছিলাম আমার কাছে খুব আজব লেগেছিল যে এমনও হয় নাকি, এটা কিভাবে সম্ভব। কিন্তু যখন আপনি বলছেন, শুধু আপনি না, আরো অনেকেই আমাকে ইমেল করলেন এবং ইমেল করে এই ঘটনাগুলো বললেন। তো এই ব্যাপারটা কি বলেন তো, এই যে সবাই যে বামন দেখেন, এটা কি ব্যাপার? আমি আমার ইমেলে আমি নামটা উল্লেখ করেছিলাম। আমরা এইগুলোকে বলি গুড্রবঙ্গা। আসলে বঙ্গা শব্দটার অর্থ হচ্ছে যে দেবতা। এটা অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্সেও বলেন বা ভালো দেবতা, তাও আমরা বঙ্গা বলি, ইটস লাইক আ কমন ওয়ার্ড। তো গুড্রবঙ্গার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপদেবতা যদি বাংলা করতে চাই, বিকজ ওই ভদ্রলোক যিনি রাস্তায় দেখেছিলেন ছেলে মেয়েদের বাচ্চার মতো দেখতে, আমি পরবর্তীতে আমার মা এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা ওল্ড, তাদের কাছ থেকে আমি ব্যাপারগুলো আরো ক্লিয়ার করে নিয়েছিলাম আপনি ফোন করার পর অ্যাকচুয়ালি। তো সেখান থেকে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি যখন কেউ ইনভাইট করে তাদেরকে তার ফ্যামিলিতে, তখন হয় কি যে দুইটা ওয়েতে হয়। একটা হচ্ছে যে অনেকটা তারা মানে নিজে নিজে কোনো গৃহস্থের ঘরে চলে আসে। হ্যাঁ, এটাও হয়, মানে এটাও হয়, তারা নিজেরা চলে আসে জাস্ট ফর শেল্টার টাইপের কিছু। এটাতে কোনো রিচুয়াল কোনো কিছু দরকার নাই, এটাতে রিচুয়াল কোনো কিছু দরকার নাই। আর আরেকটা হয় যেটা হলো যে অনেক সময় রাস্তাঘাটে যখন দেখা যায় যে এরকম বাচ্চা টাইপের কিছু খেলতেছে, তখন কেউ যদি মানে ইন্টারেস্টেড হয়, তখন তারা বলে যে বাচ্চাটা তো খুব সুন্দর, আমি বাসায় নিয়ে গেলে কি যাবে আমার সাথে, এভাবে মানে একটু ইনভাইট করতে হয়। তখন হয় কি সে ওই পিছে পিছে তার চলে যায়, এবং যখন চলে যায় তো আমি যতটুকু জানি যে তারা ঘরেই থাকে, মানে এরকম না যে তারা মানে বাইরে কোনো লোক গেস্ট বা কেউ গেলে সহজে দেখতে পায় না। এবং যেহেতু এগুলো অপদেবতা, সাধারণত রাতের বেলা এটা অ্যাক্টিভ হয় বেশি। তো দেখা গেছে যে এরকমও কাহিনী হয় যে মানে আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে, যেটা হয়তো বা আমি আগে জানতাম না, কিন্তু দেখছি কিন্তু বুঝতাম না কেন কাহিনীটা হয়। সেটা হলো যে আমরা যখন এক বাসা থেকে আর অন্য একটা গ্রামে মনে করেন যে বেড়াতে গেলাম, তখন দেখা যায় যে আমরা সাথে করে এক বোতল সরিষার তেল নিয়ে যাই। এটা মানে একটা রিচুয়াল, বিকজ ঘুমানোর আগে যারা এটা জানে, মানে তারা করে কি ওই গায়ে হাতে পায়ে একটু সরিষার তেল লাগায় নেয়। এটার অর্থ হলো যে ওই বঙ্গারা আবার এই গন্ধটা সহ্য করতে পারে না। আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র আপনি যেটা বলছেন যে আপনাদের ধর্ম বলেন বা সম্প্রদায় যেটা বলেন, এটা কিন্তু শুধু তাই না। আমি আজকেও এরকম হবে শুনবো আমরা যে এই যে জিন টিন যেগুলো আমরা বলি, জিনের কথা বলি আমরা, জিনটার সময় অনেকে বলেন যেরকম নাকে সরিষার তেল দিয়ে দেয়। সরিষার তেল মনে হয় এই ধরনের, মানে আমি ঠিক জানি না, মানে যারা অলৌকিক কিছু, তাদের সাথে মনে হয় সরিষার তেলের একটা দাকুরমা সম্পর্ক আছে। হ্যাঁ, সরিষার ভূত একটা কথা আছে, সরিষার সাথে একটা রিলেশন নিশ্চয়ই হয়তো আছে। তো ওই সরিষার তেলটা মাখা হয়। তো মানে এটা আমার নানির একটা কাহিনী, যেটা খুবই এটার মতো মানে একটা নতুন এই টাইপের। তো এখানে উনি মানে বিয়ের দাওয়াত দিতে গেছিলেন। আমাদের মধ্যে আবার বিয়ের দাওয়াত কার্ডে দেওয়া যায় না, নোবডি উইল কাম, তো নিজেকেই যেতে হয়। তো ওইভাবে গেছিলেন, মানে সাথে একজন আরেক মহিলা ছিল, আর একটা ছোট বাচ্চা ছিল। তো মানে এটা বাড়ির লোকের যে গৃহস্থের, তার তো শিশু সন্তান হলে তো তারা তাকে খাবেই, বাট অন্য কোনো মেহমান আসলে তাদের সাথে যদি কোনো বেবি থাকে, সেটাকেও তারা মানে একটা খাওয়ার
চেষ্টা করে আর কি এই অপদেবতারা। তো ওনারা এরকম ফ্লোরিং করা হয়েছে, মাটির ঘর। তো ফ্লোরিং করার পরে দেখা গেছে যে মানে অনেক রাতে ওনারা সবাই ঘুমাচ্ছেন, তো গ্রামের লোকের ঘুমতে একটু পাতলা হয় আর কি। তো ওরা শুনেন যে মানে ওই যে বাড়ির মালকিন তার কাছে ওনার একই ফ্লোরে আর কি, তো ওখানে এসে এক মানে বাচ্চার ভয়েসে আর কি বলতেছে যে মানে আমাদের ভাষায় বলতেছে আর কি যে খিরেং জবা, ক্ষীরা মানে ক্ষীরা, হ্যাঁ। তো তার মানে বলতেছে মা মা ক্ষীরা খাবো। এটার অর্থ হলো মানে ক্ষীরাকে তারা সবসময় মিন করে বাচ্চা, মানে যেহেতু সাইজটা বেবিদের একটু ওরকমই, সো তারা ওইরকম করে বলতেছে। তো এই কথা শুনে তো মানে এনারা তো সব বুঝছে যে কাহিনীটা কি। তো ওই ভদ্রমহিলা যিনি আর কি বাড়ির মালকিন ছিল, উনি ধমক দিয়ে আর কি ওকে পাঠিয়ে দিচ্ছে যে মেহমানেরা এদেরকে তুমি করতেছো কেন, যাও একদিনের জন্য আসছে, এরকম করে ভাগাই দিছে আর কি। তো এই ঘটনাটা খুবই রিয়েল। এবং এখন আচ্ছা, এই ব্যাপারটা এই যে মানে আপনি যেটা বলছেন, আমি তার সাথে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে যারা গৃহকর্তা থাকেন, হ্যাঁ, তারা কি এদেরকে আসলে মানে মেনটেন করতে পারেন? মেনটেন মানে কি যে কমেন্ট করতে পারেন বা তাদের কন্ট্রোল করতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারেন। কারণ এটা হচ্ছে যে কমেন্টটা কি, এরা হচ্ছে যে একা একা তো কিছু করতে পারে না, এরা তো মানে ক্ষুধার্ত হয়ে যায় খাওয়ার জন্য। সো এরা ধরেন যে একটা প্যারাসাইটিক টাইপের, কারো উপরে নির্ভর না করলে এরা কিন্তু আসলে সার্ভাইভ করতে পারে না। সো প্রতিদানে তারা ওই যেটা আমি বলেছিলাম যে তারা আসলে ওই অন্য গৃহস্থের বাড়ি থেকে, তো কমান্ডের ব্যাপারটা এরকম ভাবে আসে, যদি ওকে বলে যে ওর বাসা থেকে তুমি আজকে আমাকে চুরি করে এনে দাও, মানে অনেক সময় শত্রুতাও থাকতে পারে। সো তখন করে কি যে ওদের কাছে ছোট ছোট মানে স্বর্ণের ছোট ছোট মানে বাটি টাইপের থাকে, ওরা করে কি 2-1 চাল বা 2-1 পয়সা যেটাই পায় ওইভাবে চুরি করে বাবা মার কাছে এনে দেয়। তাতে হয় কি মানে এটা আমার মাও দেখেছেন এরকম কাহিনী যে মানে তারা আস্তে আস্তে দেখা যায় যে দরিদ্র হয়ে পড়েন এবং হতদরিদ্র হয়ে পড়েন, কিন্তু উল্টা দিকে মানে অপরপক্ষ তারা মানে খুবই মানে অনেক সম্পদ কোনো না কোনো ভাবে তারা মানে যেই কাজই করে দেখা যায় যে ভালো হয়। কিন্তু সমস্যাটা ওইখানেই যে তাকে কন্টিনিউয়াসলি তাকে লালন করতে হবে, খাওয়া দাওয়ার একটা ব্যাপার করতে হবে। হ্যাঁ, ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এবং এটা সাধারণত দেখা যায় যে এটা এই কারণেই দেখা যায় যে অনেক জায়গায় মানুষ জানে শুনে যায় না কারণ জানে যে তাদের বাসায় এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এই খারাপ ব্যবহার করে না তাদের সাথে, মানে একটা ব্যাপার আছে আর কি। মানে আমরা যেমন আমরা নিজেরাই আমার দাদার বাড়িতে যাই না, আমার মা খুব ভয় পান এই সমস্ত ব্যাপার। আচ্ছা, এরকম কখনো হয় যে তারা হয়তো খেপে গিয়ে বা তারা হয়তো মানে নিজেরা কোনো সময় গৃহকর্তাদের বিপক্ষে গেছে বা গৃহকর্তার ক্ষতি করেছে, এরকম সম্ভাবনা বা এরকম ভয়ের ব্যাপার থাকে নাকি? এরকম ভয়ের ব্যাপার থাকে, এটাও থাকে যে যদি আপনি ঠিক মতো তাদেরকে ধরেন মেনটেন করতেছেন না। যেমন আমার নিজের দাদার ক্ষেত্রে যেটা হয়েছে যে উনি মানে যখন পরপর অনেকগুলো ছেলে মেয়ে মারা গেল, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে মারা যাওয়ার পরে আমার বাবা যেটা বললেন যে একবার আমার দাদা এরকম মানা করে উনি মানে হাটে চলে গেছিলেন বা কোনো একটা কাজে, তো তারপরে উনি মানে দেখলেন যে উনি অনুমতি ছাড়াই তার একটা সন্তানকে ওইভাবে ইয়ে করা হয়েছে। তো এটা নিয়ে আর কি বাবা বলছিলেন যে অ্যাকচুয়ালি ক্ষতি বলতে অন্য কোনো ক্ষতি ওরা করে না, কিন্তু দেখা যায় যে আপনার পরিবারের সদস্যদের উপর ক্ষতিটা করে বা করে, অবশ্যই করে। ওকে, সো পরিবারের এরকম ক্ষতি হয়, তার মানে এই ঘটনা সত্যি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে মানে আমরা যে ভূত প্রেত বা মানে অলৌকিক শক্তি যাই বলি না কেন, আমরা এক একজন এক এক কথা বলি। তো অনেকে আছে যে অনেকে মানে আমরা কাউকে বিশ্বাস বা অবিশ্বাস কোনো কিছু করতে বলছি না, তো মানে আপনার কাছে পার্সোনালি কি মনে হয় এই যে অলৌকিক কোনো জগৎ আছে কি নাই, এটা কি মনে হয়? অলৌকিক জগৎ আছে, এটা আমি 100% বিশ্বাস করি। প্লাস আরেকটা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, যেটা আমাদের কমিউনিটির ভিতরে আছে। আমি হয়তো আপনাকে ফোনে বলেছিলাম যে ডাইনি বিদ্যা, যেটা এখন ব্ল্যাক ম্যাজিক আপনার সারা বিশ্বে এটা সবাই জানে যে এটা আছে। যেমন আমরা দোয়া পড়ি, এটা কি, এটা করে এটা পাওয়ার পাই, এটা কিভাবে পাই? So definitely Lucifer is there, devil is there, তাহলে তারও তো নিশ্চয়ই একটা
ব্যাপার আছে। তো এই দিক থেকে আমি জানি যে এটা আছে, এবং মানে আমরা সাঁওতালরা বিশেষভাবে আমরা এটা আমাদের সংস্কৃতির ভিতরেই আছে। তো আমরা এটা অস্বীকার করতে পারি না, এবং এটা আমাদের আমরা মানে এক্সপেরিয়েন্স করি ডে টু ডে লাইফে অনেক সময়। সো আমরা যে ধর্মাবলম্বী হই না কেন, যেহেতু এটা আমাদের একটা কালচারের ভিতরে আছে, আমরা এটা বিশ্বাস করি। আচ্ছা আপু, আপনার কি আর কোনো ঘটনা আপনার শেয়ার করার মতো আছে কিনা, আপনাদের ওইখানে জানা বা শোনা এরকম কিছু, রহনপুরেই হোক সেটা বা দিনাজপুরে হোক, বা আপনি ইন্ডিয়ায় ছিলেন অনেকদিন সেখানে হোক, এরকম কোনো ঘটনা কি আছে নাকি? আর ঘটনা বলতে আমি ওই আমাদের কমিউনিটিরই আরেকটা কালচারের কথা বলছিলাম, যেটা ছিল ডাইনি বিদ্যা, সেটা। তো এই জিনিসটা আসলে বোঝা যায় না কারো বাইরে থেকে যে ইনি আসলে এই বিশেষভাবে ডাইনি বিদ্যাটা মহিলারা চর্চা করেন, এবং এটা তাদের একটা কমিউনিটি থাকে। তো কমিউনিটির ভিতরে তারা যে কাজটা করেন সেটা হলো যে তারা রাত্রে বেলা তাদের কিছু মিটিং হয় আর কি, তারা মিট করেন রাত্রে। এই সময় আমরা এক ধরনের বিশেষ ধরনের ঝাড়ু ইউজ করি, যেটা ফোল্ড করা হয়, মানে রাউন্ড রাউন্ড রাউন্ড, এবং তারা ওই এটাকে খুলে তারা গায়ের মধ্যে র্যাপ করে নিয়ে তারা এই বৈঠকটা করে আর কি। এটা অনেকেই জানে, এবং এটা খুবই কমন একটা ব্যাপার। এটা যে কোনো রেগুলার যে কোনো সাঁওতাল কমিউনিটির যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলেই এই বিষয়টা জানতে পারবেন। তো এরা হয় যে মানে এরা মানুষের বেসিক্যালি ভালো করে না কখনোই, সবসময় ক্ষতিই করে। কারণ আপনার উপর কোনো আক্রোশ আছে, বা আপনি হয়তো কারোকে কোনো ক্ষতি করতে চান, সেক্ষেত্রে তারা তাদের এই ব্ল্যাক ম্যাজিকের যে এটা করে ফেলে। সেক্ষেত্রে হয় কি যে লোকটা অসুস্থ হয়ে যায়, তারপর মারা যায়। তো এটাকে বলা হয় যে মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে খাওয়া আর কি, মানে ইন্টারনাল কিছু অর্গান তারা আর কি পছন্দ করে খাইতে, যেমন লিভার টিভার এগুলা আর কি অ্যাটাক করে বেশিরভাগ। তো আমি আপনাকে হয়তো একবার ফোনে বলছিলাম, কিন্তু এটা আমার খুব ফ্যামিলির খুবই একটা মানে ঘটনা, ভিতরের ঘটনা। তারপরেও এটা আমি শেয়ার করবো বিকজ যেটা মানে আমরা এক্সপিরিয়েন্স করছি নিজের। সেটা হলো যে আমার বাবা কথা বলছিলাম আপনাকে, যে উনি এখন নাই, কিন্তু ওনার মানে এটা শেষ দিকের একটা ঘটনা, যতদিন বেঁচে ছিলেন। তো উনি মানে আমি আগেও বলেছি যে আমরা দাদা বাড়িতে যেতাম না, এবং আমার জেঠু উনিও মারা যান, এবং আমার বাবা একা ছিলেন। তো বাবা চিন্তা করলেন জেঠু মারা যাবার পরে যে মানে বিষয় আশয়গুলো ভাবে পড়ে আছে, কেউ তো নাই এক দেখার, তো এগুলোকে একটু বিলি বন্দোবস্ত করে তারপরে এগুলা ঠিকঠাক করে রাখা উচিত, এটা মনে করে উনি গেলেন দিনাজপুর থেকে গাইবান্ধা গেলেন। তো গাইবান্ধা যাওয়ার পরে এই জিনিসটা কিন্তু তার যে ওখানে শরীক বা অন্যান্যরা ছিলেন, হ্যাঁ, এটা তারা সহজভাবে নেননি। সহজভাবে নেননি, এবং তাদের ভিতরে যে এই ধরনের একটা ব্ল্যাক ম্যাজিকের টেন্ডেন্সি আছে এটা আমরা জানতাম, বাট এটা যে এরকম ভয়ঙ্কর কিছু হয়ে যাবে এটা আর আমরা কেউ ভাবিনি। এবং এখানে কাজকর্ম সেরে আসার পরে বাবা ফিরে আসার পর থেকে অসুস্থ হয়ে পড়েন। মানে অসুস্থতাটা এমন যে মানে উনি মানে খুব তাড়াতাড়ি ওনার মানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তো সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা তো চলছিল, কিন্তু যেহেতু আমরা জানি যে এরকম একটা ব্যাপার আছে, তো আমি দেখেছি যে বাবা যেদিন মারা যান সেদিন পর্যন্ত আমাদের বাসায় একজন কবিরাজ ছিলেন, মানে কনসাল্টিং এর জন্য, প্লাস অন্যান্য জানি না বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছিল। মানে ওনারা জানতেন যে বিষয়টা এরকম হচ্ছে। কিন্তু বাবা মারা যাবার পরে যেটা আমরা জানতে পারি, মানে পরে মা আমাদেরকে বলেন, মাও আমাদের কাছে বলেন না এই বিষয়টা, সেটা হচ্ছে যে বাবা ছিলেন ডায়াবেটিসের রোগী, যার কারণে তাকে মাঝে মাঝে রাত্রে উঠতে হতো। তো গ্রাম ছিল, সো মানে টয়লেটটা ছিল বাইরে, তো উনি প্রায় মাঝে মাঝে উঠতেন। তো একদিন মানে উনি ওইভাবে মানে রাত প্রায় 2টা-2:30টার দিকে, গ্রাম তো মানে এটা তো গভীর রাত, তো উনি ওই সময় মানে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে পাশের মানে গ্রামে, মানে একটা পাড়ার মতোই, ওখানে আমার আবার মামার শ্বশুর বাড়ি, তাদের বাসায় গিয়ে মেইন দরজায় খুব মানে ধাক্কাধাক্কি। তো সেই সময় উনি আর কি মামার যে শ্বশুর মশাই উনি উঠে আসে, জিজ্ঞেস করেন, মানে দরজা খুলে দেখে যে আমার বাবা এরকম হাঁপাইতেছে। তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন বলে যে ঘরে ঢুকানোর পরে বলে যে আমি এরকম উঠছিলাম, তো দেখি যে উঠানের উপরে এরকম বসছে,
সভা বসছে ডাইনিদের, হ্যাঁ, এবং তারা সবাই মিলে একযোগে আমাকে তাড়া করছে এবং তাদের তাড়া খেয়ে আমি এখানে চলে আসছি। তো তারপরে তো সে আর ভয়ে যাইতে পারে না বাবা, সে ওনাকে নিয়ে আসে রাতে। নিয়ে আসার পরে তো মানে এই জিনিসটা উনি যে দেখে ফেলছে, প্লাস একটা আক্রোশও ছিল হয়তো বা, তারপর থেকে তারা মানে বলে দিছিল যে 3 মাস উনি বাঁচবেন, তারপর আর বাঁচবেন না, এবং এক্স্যাক্টলি আফটার 3 মান্থস উনি মারা গেছিলেন। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাসেল আছি, সাথে চলছে এই মুহূর্তে ভূত FM, এবং আশা করছি আপনারা সবাই এনজয় করছেন। এবং আমাদের দেখতে দেখতে সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমরা শেষ করতে চাই এবং শেষ করব আমরা